আসলে যে ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে আমাদের মায়ের বাড়িতে দাউদকান্দি কুমিল্লার। তো এটা হচ্ছে আমাদের যে ঘটনা ঘটছে এটা ঈদের ঠিক 3 দিন পরে। তো ঈদে আমরা ঠিক সেখানে বাড়িতে যাই, আমাদের সবাই বাইরে যায়, সবাই মিলেই যাই। ঈদের ঠিক 3 দিন পরে যেটা হয় সেটা হচ্ছে আমার এক চাচাতো বোন ছিল, ওর ব্যাপারে বলতে গেলে ও খুবই সুইট এবং সুন্দর আর খুব স্বাস্থ্য পছন্দ করতো। ঈদের ঠিক 3 দিন পরে আর কি হঠাৎ ও যাই না কি জায়গায় বলছেন, জায়গার নাম তো বলা যাবে না, হচ্ছে গিয়ে কুমিল্লার দাউদকান্দি চরে আর কি। ওইখান দিয়ে চর বললেই সবাই চিনবে, আচ্ছা থাকে ওইখানে। তো ওইখানে আর কি যাওয়ার পর 3 দিন পরে হঠাৎ সকালবেলা আমার বোনটা মারা যায়। আচ্ছা, তো আমরা কি মানে খুব আর কি আপসেট হয়ে যায়, এটা কি ঘটলো, মানে কোন কারণে, বা ওর কোনো রোগও ছিল না বা কোনো কারণও খুঁজে পাওয়া যায়নি কি কারণে হঠাৎ আর কি, হয়তো হার্ট স্ট্রোক বা অন্য কিছু হতে পারে। তো 3 দিন মারা যাওয়ার পর সবাই তো খুব হয়ে নার্ভাস হয়ে যান, কি করবে। তো দেন কোনো মতে সবাইকে বানিয়ে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে হয় কি, যেটা আমরা রাত হয়ে যায় কবর দিতে দিতে, সারাদিন লেগে যায়। তো সবাই খুব টায়ার্ড। আমরা যারা ইয়ং ছিলাম তারা মোটামুটি ঘুম এসে পড়ছে, আর বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে। তো যারা বয়স্ক আছে তারা উঠোনে বসে কিছুক্ষণ কথা বলতেছিল, আলোচনা করতেছিল যে কি ঘটলো বা এটা কিরকম ভাবে। তো হঠাৎ আমার এক নানি আর কি খুব জোরে চিৎকার দিয়ে ওঠে যে, আর মেন কথা বাড়ির একটা জায়গা বলা ভালো, যে গ্রামে যেসব হয় 2-3টা বাড়ির মাঝখানে উঠোন থাকে, সেই উঠোনটা দেখে তাকিয়ে খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। তো তার চিৎকার আমরা তন্ত্র অবস্থায় ছিলাম, সবাই লাফ দিয়ে উঠি, কি হলো। বাইরে এসে যেটা দেখি সবাই স্তব্ধ, সবাই স্ট্যাচু হয়ে গেছে। মানে কারোর মুখ দিয়ে কোনো বাইরে কথা বেরোচ্ছে না, যে আমরা দেখবো আমরা কি দেখতেছি আমরা নিজেরা বুঝতেছি না। যে সামনে ঠিক আমাদের ফেস করে আমাদের বোন, যে বোনটিকে আমরা একটু কবর দিয়ে এসেছি, সেই বোনটি দাঁড়িয়ে আছে তার দাফনের কাপড় পরে। এটা কি আপনাদের এলাকার সবাই জানে? মোটামুটি এলাকার সবাই না, আমরা বাড়িতে যারা ছিলাম, বাড়িতে যারা তখন এলাকার সবাই জানে না? হ্যাঁ, জানে না, কারণ এটা রাত তখন প্রায় 2টার মতো বাজে। আচ্ছা, ঠিক আছে। তো এলাকা গ্রামে ভাই আপনি জানবেন যে 10টার পরে সবাই চারিদিকে ঘুমিয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমরা খুব মানে স্ট্যাচু হয়ে গেলাম, যেটা কি দেখলাম, কি দেখতেছি, ঠিক আছে। জাস্ট বোনের কোনো চেহারা, চোখের পলক পড়ছে না, প্লাস স্ট্যাচু দাঁড়িয়ে আছে, শুধু চুলগুলো উঠছে, আর কিচ্ছু না, দাফনের কাপড় পরা শরীরে। তো ও যে রুমটার দিকে মুখ ফিরেছিল, সেই রুমটা হচ্ছে গিয়ে ওর রুমটার দিকে, আর কোনো দিকে তাকাচ্ছে না, জাস্ট ওর রুমটার দিকে তাকিয়ে চুপ করে আছে। আচ্ছা, তো আমরা এটা তো আমাদের 2-3 জন মুরব্বী তারা অজ্ঞান হয়ে যায়, বাচ্চারা তো অনেকজন চিৎকার চেঁচামেচি করে, তো মুরব্বী থামায়। তো সারা রাত মানে রাত ফজর পর্যন্ত সে এইরকমই দাঁড়িয়ে থাকে। তো আমাদেরও আর সাহস ছিল না ওই জায়গাতে লড়বো, কাউকে কি ডাকবো, কিছু করবো, মানে আমাদের স্তব্ধ হয়ে যায় আমরা সবাই। তো ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে দেখলাম লাস্টে আস্তে আস্তে নড়ছে, কিন্তু কারোর দিকে দেখাচ্ছে না, ওই সোজা চোখ রেখেই আস্তে আস্তে পিছন দিকে, আই মিন আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনি পিছনে হাঁটতেছেন এরকম ভাবে, ঘুরে, মানে ঠিক মানে জাস্ট টার্ন করে যে আবার চলে যাবে এরকম পিছন দিকে সরতে শুরু করলো, ওইরকমই যাচ্ছে, ওইভাবে যাচ্ছে একই রাস্তা দিয়ে। আর টোটালি মানে পিছনে কি হচ্ছে দেখতেছি না, কিন্তু রাস্তা ওয়ে ঠিক আছে, যে সেই যে কবরস্থানের ওয়েটা সেটি কি মাপ নিয়ে চলে যাচ্ছে। আর কবরস্থানটা এরকম যে আমাদের বাড়িতে সুন্দর সোজা দেখা যায়, ঠিক আছে, একটু দূরে হলেও দেখা যায়। তো ঠিক ওইখানে গেল ফজর, আমরা আর যতটুকু চোখ যায় দেখলাম, দেখার পর টোটালি আমরা এগিয়ে যাননি, না এগিয়ে যাওয়ার কারোর সাহস হয়নি। সবাই সবাইকে ধরে রাখছে, মুরব্বীরা সান্ত্বনা দোয়া করতেছে। তো ওই দিন যখন সবাই বুঝতে পারলাম যে কি ঘটনা ঘটছে, সবাই শান্ত হলাম, সবাই মুরব্বীরা বললো যে এই ঘটনা কাউকে বলার দরকার নেই, যেহেতু অনেক বড় একটা বিষয় ঘটে গেছে, আর এটা বললে কেউ বিশ্বাস করবে না, এলাকায় একটা দুর্নাম ছড়িয়ে যাবে। তো যাই হোক, প্রথম দিন আমরা কিছু বললাম না, যা যেভাবে আছি সেভাবে চললাম। প্রথম দিন মানে কি ঘটনা কি আবারও ঘটলো? হ্যাঁ, বললে এর পরের দিনে ঘটলো, এমনকি পরপর 3 দিনই ঘটলো ঘটনাটা, একইভাবে। আচ্ছা, মানে খবরটা কেউ একজন পায়, তারপরে সবাই জানে নাকি? মানে না, প্রথম দিন যে বিষয়টা যে সবার সামনে হয়েছিল, সবাই বাইরে বসেছিল। দ্বিতীয় দিন সবাই অ্যালার্ট ছিলাম, আচ্ছা, এরকম কি হয় কিনা দেখার জন্য। আচ্ছা, যে এমনকি বাচ্চারা যারা তারাও শুনছে, হালকা পাতলা, তারাও ঘুমায়নি, ঠিক আছে। ঠিক এরকম দেড়টা কি হবে কি 2টা, ঠিক আবার মানে আমরা কোথা থেকে আসতেছে দেখতেছি না, বাট উদয় হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, ঠাস করে লাস্টে এসে পড়ে, ঠিক উঠোনটা মাঝখানে দাঁড়িয়ে থাকে, যে আসতেছে আমরা তার দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে তারপরে তৃতীয় দিন সেম একই কাহিনী। তো সেম একই কাহিনী হওয়ার পর আমাদের যারা মুরব্বীরা আছে অনেকেই টায়ার্ড, মানে খুব অস্থির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আমরা বাচ্চারা খুব অসুস্থ, কি হচ্ছে দিন দিন।
তো মুরব্বীরা খুব বলতে চাননি কাউকে, তাও এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নিয়ে একটা শালা পরামর্শ বসে। হুজুর আছে, হুজুর ডাক দেয়, এবং তখন তো গ্রামের সবাই জেনে যায়। হ্যাঁ, আপনি শিওর যে এখনো যদি গ্রামে যে কেউ এই ঘটনাটা বলে তাহলে সবাই বলতে পারবে? জি শিওর। ফাইন। তো এখন হচ্ছে যে মুরব্বীরা জেনে যায়, হুজুররা জানে, তো হুজুরা বলে ঠিক আছে আমরা তাহলে আজকে 3-4 জন মিলে কবরস্থানে যাবো। আচ্ছা, কবরস্থানে যাবো, আমরা দেখবো কি হয়। তো দ্যাটস ফাইন। তারা বিষয়টা নিয়ে এক্সারসাইজ করতেছে, তো তারা চলে গেছে ওইখানে কবরস্থানে। তো আমরা আর কেউ আমাদের বলছে যে আপনার গেট বন্ধ করে, জানা বন্ধ করে ঘরে থাকবেন, বের হবেন না, ঠিক আছে? আর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে মেয়েটার ঘরে একটা লাল কাপড় দিয়ে রাখবেন দরজা। আচ্ছা, ঠিক আছে। তো সেটা করলাম। আর আমার যত ইচ্ছা থাকুক দেখার, বাট আমাদের মুরব্বী দেখতে দিল না। যাক, কি হচ্ছে। বাট এরপর পরদিন হুজুর আসলো বাসায়, সবাই আবার গেলাম। তখন হুজুরা বললো যে আমার মনে হলো, যে বড় হুজুর তিনি বললেন যে আমার মনে হলো কেউ যেন মেয়েটার চুল ধরে কবর থেকে সোজা টেনে তুলছে। আমি দেখলাম মেয়েটা সোজা দাঁড়ালো, ঠিক আছে, চুলটা মানে মোচড়ানো। কেউ যদি এটা মেয়ের চুল ধরে, চুলটা যেরকম থাকবে সেরকম একটা চুল। দেখলাম যে এরকম মানে সোজা, কোনো ভাঙ্গা ভাঙ্গি না। আমরা যেমন ঘুম থেকে উঠতে গেলে একটু বসে নিই, বসে তারপর উঠে, বাট সোজা ঠাস করে দাঁড়িয়ে গেছে কবরস্থান থেকে, কবর থেকে আর কি। যাই হোক, মানে 3 দিন হলো, তারপরে কি সমাধান দিল? সমাধান হচ্ছে যে হুজুরা বললো যে আপনার এক কাজ করুন, যে লাশটাকে গোসল করাতে হবে, আবার একদিন গোসল করাতে হবে, এরপর আমরা বলতে পারবো। তখন তো অলরেডি 4 দিন হয়ে গেছে। হ্যাঁ, 4 দিনে পচার লাশ, ঠিক আছে, পচার লাশ আর কি আমরা তুললাম কবর থেকে। পুরো বিচ্ছির অবস্থায়, গ্রামের মুরব্বীরা কাউকে যেতে দিচ্ছে না, ঠিক আছে, পুরো কাপড় দিয়ে ঢাকানো। হুজুরটা এবং হুজুর বললো যারা গোসল করাবে তাদের বললো যে একটু ভালো করে গোসল করাবেন, দেখবেন কোনো কিছু বাদ না যায়। আচ্ছা। তো তারা গোসল করে এসে যে ঘটনা বললো, তাতে আমরা বুঝলাম যে ঘটনা এখানেই কোনো খাটকা ছিল। তারা বললো যে আমরা গোসল করেছি, কিন্তু পায়ের নখের এক কোনায়, যেহেতু আমি ফার্স্টে বলেছি সে সাজুগুজু করতে পছন্দ করতো, সাজুগুজু করার সময় হয়তোবা নেল পালিশ, বলি নেল পালিশ তার পায়ের একটা কোনায় ছিল। তো ওই মানে আশা করছেন বা ধারণা করছেন যে হুজুররা যে সেরকম একটা মানে ব্যাপার থেকে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমার হুজুরও তাই বলেছে যে আমি ধারণাই করেছিলাম এরকম কিছু হবে। ওকে, তারপর যখন আপনারা রিমুভ করে যখন আবার গোসল করানোর পর যখন আবার কবর দিলেন, তারপরে কি আর কোনো সমস্যা হয়েছে? তারপর আর কোনো সমস্যা হয়নি। তারপর হুজুর বলছে আপনারা ওই রুমটি ইউজ করবেন না। এখন কি আপনারা সেই রুমটা ইউজ করেন না? এই রুম ইউজ করেন না, ওই রুমটা এখন ভেঙে ফেলা হয়েছে। এখন আর কোনো সমস্যা। এবং এটা এই এলাকার সবাই জানেন? এলাকার সবাই জানেন। নাম বলতে পারবেন কি নাম ছিল? নাম আমার জানার মতো ওটা ওই জায়গাটার নামই হচ্ছে কি চর, বালুচর। না, তা বলছি না, আমি বলছি যে আপনার যে যার কথা বললেন, আপনার সেই আত্মীয়র নাম বলতে পারবেন যিনি মারা গেছেন? মেয়েটির নাম ছিল রিমি। আচ্ছা, বোনটার নাম মারা গেছেন। ওকে, যাই হোক, মানে অনেক কিছুই অদ্ভুত, অনেক কিছুই ঘটে মানুষের জীবনে। আপনাদের নিশ্চয়ই এরকম ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমাদের সাথে আপনারা ইচ্ছা করলে SMS এর মাধ্যমে শেয়ার করতে পারেন। এবং শেয়ার করতে হলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অনামিক, SMS করেছেন রিমন, SMS করেছেন মিমভূত, শাফিন, থিমু, মাসুম, রুবন SMS করেছেন শাকচুন্নি উত্তরা থেকে, রায়হান SMS করেছেন, প্রেমিক ভূত আমাদের SMS করেছেন, জাকারিয়া SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন স্বপ্নের রাজকুমার, আচ্ছা আমাদের SMS করেছেন পলাশ, এছাড়াও দুর্জয় সহ আরো অনেকে যারা এখন SMS করেনি তাদেরকে SMS করার নিয়ম কি বলে দিই। লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। প্রশ্ন আসতেই পারে, মেসেজে কি লিখবেন? মেসেজে লিখবেন আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা, খুব ছোট্ট করে মেসেজের মাধ্যমে, মানে যতটুকু লেখা যায় আর কি, ততটুকু যদি খুব ছোট করে লিখতে পারেন। মানে এরকম হতেই পারে এরকম যে ভাইয়া আমাদের বাসায় আমরা মাঝে মাঝে নুপুরের শব্দ পাই, এই কথাটা কিন্তু একটা কথাতে লিখে দেওয়া যায়। বা ভাইয়া আমি আমার বিছানায় মনে হয় শুয়ে থাকলে যে কেউ একজন পাশে শুয়ে আছে, এটাও কিন্তু SMS এর মধ্যে লেখা যায়। সো এরকম ইচ্ছা করলে আপনি ছোট ছোট সব SMS আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এন্ড স্টে টিউনড রেডিও ফুর্তি। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, তার কাছে আমরা চলে যাব। তার একটা ঘটনা আছে একদম নিজের সাথে ঘটে যে ব্যাপারটা। কি নাম আপনার? আমার নাম নোমান আলী। নোমান আলী, আপনি রেগুলার কিছু সমস্যা ফেস করেন যেটা আমরা জানি। হ্যাঁ, তো মানে ভয়াবহ করে একটা দিনের কথা বলেন। এটা ছিল 2010 এর ডিসেম্বর। আমি আমার লেখাপড়া শেষ করে ঘুমোতে যাচ্ছিলাম। সেদিন একটু রাত দেরি করে ঘুমিয়েছিলাম, রাত 12টার দিকে। আমি ফার্স্ট টয়লেটে যাই,
ফ্রেশ হওয়ার জন্য। দেন অনেকক্ষণ চিন্তা ছিল, কাল পরীক্ষা, কি করব। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফ্রেশ হয়ে বের হওয়ার সময় একটা জিনিস যেটা ঘটে, একটা আয়না আছে, তো ফ্রেশ রুম থেকে বের হওয়ার পরেই সবার প্রথমে আয়নাটার চেহারা যায়। আচ্ছা। তো আমি যখন যাচ্ছিলাম, আয়নাটা ক্রস করছিলাম, তখন আমার কেন যেন মনে হলো আয়নাটায় আমার চেহারাটা একটু গম্ভীর ছিল। আচ্ছা, আই ডোন্ট নো। আপনি আমাকে অন্য একটা ঘটনা বলেছেন, আমি সেই ঘটনাটা জানতে চাচ্ছি। হ্যাঁ, সেটা আমি আসতে যাচ্ছি, এটা তার প্রিভিয়াস আচ্ছা ওকে অংশটুকু। তো আমি সেখান থেকে আবার পিছনে ব্যাক করি। ব্যাক করার পর আমি যেটা খেয়াল করি না, এটা কিছু না, আমি এরপর শুতে যাই। তখন অবশ্য আমার বাসায় ছিল, আমার আব্বা ছিল আর সবাই গ্রামের বাড়িতে ছিল। দেন শুতে যাওয়ার পর যে জিনিসটা ঘটে তা হলো, শুইলাম, হালকা একটু ঘুম এসেছিল, রাত 2টা তখন বাজে, চন্দ্র এসেছিল, চিন্তা ছিল পরের দিন পরীক্ষা। তো ঘুম এসে যাওয়ার পর আমি হঠাৎ আবিষ্কার করলাম শীতের দিন খুব গরম লাগছে। হঠাৎ আমি যেটা খেয়াল করলাম যে আমি কি উপরে নাকি নিচে, আমার মধ্যে একটা চিন্তা চলে আসলো। দেন আমার ঘুম ভেঙে যায়, ঘুম গরম লাগতেছিল, শীতের দিন, আমি সবকিছু ফেলে দিয়েছি শরীর থেকে, কিছুই নেই, খালি গায়ে ঘুমিয়েছিলাম। শীতের দিন যদিও আমার কাছে খুব গরম লাগছিল, অসহ্য লাগছিল। আমি উঠে যে জিনিসটা ফেস করলাম যে আমার ফ্যান, সিলিং ফ্যান আমার বডি টাচ করছে প্রায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? আসলে কি আমি সিলিং ফ্যানের কাছে না, সিলিং ফ্যান নিচে নেমে এসেছে আমার কাছে। ওকে, দ্যাটস রাইট। আমি তখন নিচের দিকে অনেকক্ষণ চিন্তা করলাম যে এটা কি হতে পারে। আমি উঠে বসলাম, উঠে বসার সাথে সাথে ছাপ করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আব্বু উঠে আসলো, যে কি হয়েছে। আমি বললাম যে এই ব্যাপার। আব্বু বললেন যে কিছু না, এরকম, এটা কিছুই না। জাস্ট দোয়াদুর উপরে আমাকে ফু দিয়ে। আপনি বলেছেন আপনার বাসা সবাই দেশের বাড়ি চলে গেছে? হ্যাঁ, জাস্ট আমি আর আমার ফাদার ছিলাম। আমার ফাদার অন্য রুম শেয়ার করছিল, আমি আরেক রুম শেয়ার করছিলাম। তো আপনি উপরে উঠে গিয়েছিলেন। এর পিছনে একটা কারণ আপনি আমাকে বলেছিলেন, সেটা হচ্ছে যে আপনাদের ফ্যামিলিতে কোনো একটা ঝামেলা আছে। সেটা কার সাথে? সেটা আমার মায়ের সাথে সমস্যাটা হয়। তবে আমরা যে বাসাতে ছিলাম রিসেন্টলি, সেটা আমরা চেঞ্জ করেছি, নিজেদের একটা বাসায় চলে গেছি। তো ওই বাসাটায় যারাই ছিল তাদের এরকম সমস্যা আমরা সর্বোচ্চ ফ্লোরে ছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ঘটনাগুলো আমি শুনলাম এবং সেই সাথে বলি যে আমাদেরকে এসএমএস করেছেন, অনেকেই এসএমএস করেছেন। বটল বাবা এসএমএস করেছেন, পলি, ফকির ভূত, ফারজানা এসএমএস করেছেন, তিশা এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও পাগলা রুবেল এসএমএস করেছেন, রায়হান এসএমএস করেছেন, কুনু এসএমএস করেছেন, আশা সহ আরো অনেক। আমরা ছোট্ট একটা ব্রেক নেব এবং তারপরে ফিরে আসবো আবারও আপনাদের কাছে। সো স্টে টিউন রেডিও ফুর্তি। এর মাঝখানে ছোট্ট একটা গান শুনে আসবো। Pulo pone ¿Qué güey? What FM? রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে কথা বলছে আপনাদের সাথে রাসেল এবং আমার সাথে রয়েছেন অনেকজন যারা একে একে আপনার সাথে কথা বলবেন। আর আমার কাছে আজকে একটা জিনিস খুবই ভালো লাগছিল এবং সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমার সাথে তার এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন এবং তিনি বলছেন যে তিনি আসলে চোখে দেখতে পান না, অন্ধ তিনি, এবং তিনি তারপরে এই প্রোগ্রামটা শোনেন এবং তিনি অনেক বেশি এনজয় করেন। তার নাম হচ্ছে আজাদ এবং আজাদ আমাদের এসএমএস করেছেন এবং আজাদের জীবনেও বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তিনি শেয়ার করতে চান আমার সাথে। ডেফিনেটলি আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করব আমরা। সো যাদের এরকম ঘটনা রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এসএমএস এর মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে। লিখে ফেলুন SHOUT shout স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান তারা bhootfm@radio
@radiofurti.fm এ আমাদের ইমেল করতে পারেন। অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। রাশেদ চট্টগ্রাম থেকে এসএমএস করে বলছেন, ভাই আমি লাস্ট 5 মান্থস ভূত এফএম এর একটি এপিসোডও মিস করি, থ্যাংক ইউ সো মাচ। আর ব্রোকেন ভূত কুমিল্লা থেকে লিখেছেন, ভাইয়া আমি তোমাদের সবগুলো শো শুনি। আচ্ছা, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন সাদাফ এসএমএস করে বলেছেন যে আমার ভূত এফএম শুনতে ভালো লাগে। ওকে, আমাদেরকে রাহাত এবং মিতু এসএমএস করেছেন। এছাড়াও জনি এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন যে হৃদয় এসএমএস করেছেন, নীরব এসএমএস করেছেন আমাদেরকে নেত্রকোনা থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন খান রাসেল উত্তরা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন পামি, এসএমএস করেছেন আমাদেরকে ইব্রাহিম মৌ, অরিজিনাল ভূত এসএমএস করেছেন, মোহাম্মদ শাহজাহান আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন হিমু রাজশাহী থেকে, তন্নি এসএমএস করেছেন, ক্রিকেট ভূত এসএমএস করেছেন, ওবামা বিন বুশ এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন লিজবা, এছাড়াও আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। সো মানে স্টে টিউনড রেডিও ফুর্তি, এবং আমরা আবারও চলে যাচ্ছি গেস্টদের কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আমার নাম হচ্ছে ডক্টর শিহাব, অলসো নোন অ্যাজ ডক্টর জুবায়ের নুল। ওকে, আমি এসে আমাদের সাথে আরো অনেকজন আছেন। আমরা ওই মাইক্রোফোনটা ওয়ান আছে, আপনারা একটু যদি পরিচয় করে দিতেন। আমি ওয়াসেক, আর আমার সাথে আছেন ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর মারুফ হোসেন। ওকে, সো আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং সেই সমস্ত বিষয়গুলো উঠেও আসবে একে একে। সো আমাদের আগে শুনি যে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা কারো, হ্যাঁ কারো কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, বা রিসেন্টলি কোনো এক্সপিরিয়েন্স, ভয়াবহ কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা কারো। রিসেন্টলি বলতে দিস ওয়াজ আ ফিউ মান্থস এগো। আমার একটা মামা আছেন, উনি হাটাজারিতে থাকেন। আচ্ছা, হাটাজারিতে চিটাগং ইউনিভার্সিটির কাছে, এবং দিস ইজ বেসিক্যালি ফুট হিলের কাছে, মানে একটা পাহাড়ের কাছেই ওনাদের বাসাটা। ওকে, তো আমার নানু যিনি ছিলেন, শি ডাইড আ ফিউ ইয়ার্স এগো। তো মামা ওই বাসায় একলাই থাকেন আর কি। ওনারা আরো ভাই বোন আছেন, বাট উনি চিটাগং ওখানে একলাই থাকেন। ওকে, উনি আমাদেরকে বেশ কয়েকদিন এরকম বলছিল যে ওনার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, অনেক কিছু উনি ফিল করে, অনেক সমস্যা। তো একটা কাহিনী যেটা ছিল যে উনি হঠাৎ খুব ফিল করতেন যে আশেপাশে অনেক মানুষ আছে। একদিন ঘুমোচ্ছিলেন, ঘুমের ভিতর ওনার কাছে মনে হচ্ছিল যে উনি বাসায় অনেক মানুষ, সবাই আছে, নানু আছে, এভরিবডি ইজ দেয়ার। তো হঠাৎ করে ওনার কাছে মনে হচ্ছিল যে উনি কিরকম একটা টান ফিল করছিলেন, মানে সামবডি ইজ পুলিং হিম। এবং ওনার যখন ঘুমটা ভাঙলো, ঠিক তখন উনি দেখলেন যে ওনার পাটা ছিল বিছানার উপরে, বাকি শরীরটা ওনার বিছানার বাইরে, এবং উনি একটা বিড়ালের পা ধরেছিল। এটা কি ঘুম ভেঙে দেখেছেন? ঘুম ভেঙে দেখছেন। আচ্ছা, রিয়ালিটি একটা বিড়াল পা ধরে, এরকম মানে বিড়ালের পা ধরে আছে। তো ওই স্টোরিটা শোনার পরে আমি আর আমার মামা, আমরা দুজন মিলে চিন্তা করলাম যে আমরা একবার যাবো। স্টোরিটা উনি বলেছিলেন গত বছর। সো দিস ইয়ার উই অ্যাকচুয়ালি ডিসাইডেড যে আমরা যাবো, গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো আমি আর মামা মিলে গিয়েছি ওখানে। সো আমরা যখন ফোন দিচ্ছিলাম পৌঁছিয়ে, মানে চিটং এ ছিলাম, চিটং থেকে আমরা ট্রেনে করে ওখানে পৌঁছেছি। তো পৌঁছানোর পরে আমরা মামাকে ফোন দিয়েছিলাম, ওখানে যে মামাটা থাকেন, ওনার নাম সোহেল। সোহেল মামার ফোনে যাচ্ছিল না। আচ্ছা, ফোনটা যাচ্ছিল না। উই জাস্ট ওয়ান্টেড হিম টু নো যে আমরা এসছি, উই আর অন দ্য ওয়ে বাসাকে। সো আমরা গেলাম, বিকজ আমরা বাসাটা চিনি। সো আমরা যাচ্ছি, রিক্সা করে গেলাম। রিক্সাওয়ালা একটা পর্যায়ে বলল আমি আর যাবো না, আপনারা হেঁটে যান, কাছেই। সো তখন ছিল মোটামুটি সন্ধ্যা 7:30। আমরা তখন গেলাম। বাসাটা কিন্তু বেশ বড়, সামনে বেশ জায়গা আছে, একটা ছোট্ট পুকুর আছে ওখানে। তো আমরা গেটটা দেখলাম যে খোলা। সো উই ওয়েন্ট ইন, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমরা হেঁটে যাচ্ছি, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে বাসার ভেতরে মানুষ আছে। আচ্ছা, মানে when you go somewhere, আপনার কাছে কিন্তু বুঝতে পারেন যে একটা বাসার সামনে গেলে বাসায় মানুষ আছে নাকি বাসায় মানুষ নেই। সো আমরা উই কুড ফিল যে বাসায় মানুষ আছে। আমরা গেলাম, তো ঠিক ড্রয়িং রুমের যে জানালাটা, ড্রয়িং রুমের জানালা দিয়ে দেখা যায় পুরো ড্রয়িং রুমটাই, এবং ড্রয়িং রুমের ঠিক পাশেই ছিল আমার নানুর রুম। যে জিনিসটা ছিল, আমরা যখনই যেতাম, কেউ যখন বাসায় যায়, নানু তখন ওনার যে ওনার রুমের যে জানালাটা বিছানার সাথে লাগানো, জানালাটার সাথে উনি পর্দাটা একটু সরিয়ে দেখতেন কেউ এসছে কিনা। আচ্ছা, আমরা যখনই গেলাম আমাদের কাছে মনে হলো কি যে পর্দাটা নড়েছে। আচ্ছা, নানুর রুমের পর্দাটা নড়েছে। আচ্ছা, তো আমরা একটু সারপ্রাইজড হলাম, বিকজ সোহেল মামা কিন্তু থাকলে ভেতরে থাকে, এই রুমে থাকে না।
সো উই ওয়ার আ বিট স্কেয়ার্ড যে এটা আসলে আমরা কিছু দেখলাম নাকি ইট ওয়াজ সামথিং এলস। সো তারপরে আমরা মানে চিন্তা করছিলাম যে না কোনো সমস্যা নেই, বিকজ এখানে তো থাকে একজন, রাইট। হয়তো মেবি মামা আছে। So, আমরা দরজার উপরে নক করলাম। অল দিস ওয়াইল আমরা কিন্তু শুনছি ভিতরে হাঁটাহাঁটি হচ্ছে, উই কুড ফিল যে ভিতরে হাঁটাহাঁটি হচ্ছে। আমরা নক করলাম, নক করার সাথে সাথে দৌড়ানোর শব্দ শুনলাম। জাস্ট একটা দৌড়ানোর শব্দের পরপরই দেয়ার ওয়াজ সাইলেন্স। এবং তখন আমরা বুঝতে পারলাম যে না বাসায় কিন্তু মানুষ নেই, নোবডি ইজ দেয়ার। সো আমি মানে মামা আমাকে তখন বলছে যে আমরা ফিরে হাঁটা দিই, আমাদের এখানে থাকা মানে ঠিক হচ্ছে না। ওকে, সো জাস্ট টার্নড অ্যাবাউট এবং আমরা হাঁটছি। আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা হাঁটছি এবং আমরা অজান্তেই যে একটা মানে দৌড় শুরু করলাম, we started running, এটা আমরা নিজেরও বুঝতে পারিনি। আচ্ছা, মানে মনে হচ্ছিল কি পিছন থেকে somebody was running after us, আমাদের পিছনে দৌড়াচ্ছে। ওকে, আমরা দৌড়ে গিয়ে গেট দিয়ে বের হলাম এবং খুব অস্বস্তি লাগছিল, মানে শরীরটা গরম হয়ে এসেছিল। অকারণে কেন জানি আমরা দুজনে খুব ডিলুশনাল হয়ে গেছিলাম। তো এন্ড উই স্টার্টেড রানিং। অনেক দূর দৌড়ানোর পরে আমাদের হঠাৎ করে সেন্স আসলো যে আমরা কেন দৌড়াচ্ছি। তখন আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে দূরে দেখতে পেলাম বাজার আছে সামনে। তো আমরা বাজারের দিকে হেঁটে যাচ্ছি এবং তখন ফোন দিলাম মামাকে, সোহেল মামাকে। এবং তখন সোহেল মামাকে ফোন দেওয়ার পর বললাম, মামা তুমি কি বাসায়? বললো না, আমি তো বাজারে। ওকে, সো আমরা যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর তখন আমরা মামার সাথে দেখা করলাম এন্ড দেন উই কেম ব্যাক। তারপরে কিন্তু দুটা দিন একদম নর্মাল ছিল। We were there for 2 days এবং দুটো দিনই কিন্তু একদমই নর্মাল ছিল। কিন্তু মামা যেটা বলছিলেন আমাদেরকে যে ওনার যে এইসব ফিলিংস গুলো হচ্ছে বা উনি যেসব অনুভূতি গুলো পাচ্ছেন বা এইসব উইয়ার্ড স্বপ্নগুলো দেখছেন, তো আমরা সেটাই এক্সপিরিয়েন্স করতে গিয়েছিলাম যে ওয়েদার দেয়ার ইজ সামথিং। আমরা কিন্তু গিয়ে সাথে সাথে পেয়েছিলাম যে না ওখানে কিছু একটা প্রেজেন্স আছে, রাইট। বাট যখন আমরা তিনজন গিয়ে ওখানে গেলাম সেই 2 দিন কিন্তু আর কোনো ডিস্টারবেন্স ছিল না, there was no disturbance। And আমরা যখন ফেরত চলে আসলাম আবার প্রবলেম স্টার্ট হতে লাগলো, রাইট। এবং আসার পরে আমরা অনেকদিন বেশ অনেক কিছু অনুভূতি করতে পারছিলাম যে ঘুমটা ঠিক মতো হচ্ছিল না বা এমন কিন্তু কিছু না। উই অ্যাকচুয়ালি এনজয়েড আওয়ার টাইম ওভার দেয়ার। বাট আসার পরে কেন জানি মনে হচ্ছে যে না আমাদের কাছে সামথিং ইজ নট রাইট। ওকে, বাট এটা ফেড অ্যাওয়ে চলে গেল। বাট আমার তখন একটা মনে প্রশ্ন জাগলো যে তাহলে কি একজন থাকলে কি, আই এম শিওর there are a lot of jinns over there, অনেক জিন আছে। ওকে, সেটাতে আমরা কারণ কি গিয়েই আমরা একটা জিনিস বুঝতে পারলাম। তাহলে কি একটা জিনিসটা আমরা বলতে পারি যে একজন থাকলে আমাদেরকে ভয় লাগাচ্ছে বা 3-4 জন থাকলে আমাদেরকে আর ইয়ে করছে না। ট্রু। সেই জিনিসটা নিয়ে আমরা অনেক দিন করে দেখলাম কি আসলে একলা যখন থাকি আমরা তখনই কিন্তু আমাদের সাথে একটা কানেকশন করার চেষ্টা করে। বিকজ ইউ সি আমার কাছে যেটা মনে হয় যে মানে জিনিসটা হচ্ছে যে একলা যখন থাকছি তখন ওদের কাছে কেন জানি মনে হয় যেন উই আর মোর সুপিরিয়র টু দিস পিপল। আচ্ছা, ওরা মনে করে যে না এখন আমরা অ্যাডভান্টেজটা নিতে পারবো, আমরা এখন ভয় লাগাতে পারবো বা উই ক্যান মেক সামথিং ওয়ার্ক। মানে কেন মনে হয় যে এই যে ভয় লাগানোর প্রশ্নটা যে আসছে বা ভয় লাগছে কেন, মানে ভয় লাগাতে চাইবে কেন, এই ব্যাপারটা কিন্তু নিয়ে মানে অনেকে হয়তো পরিষ্কার না। অনেকে বলে যে কেন ভয় দেখাচ্ছে কেন বা ভয় পাচ্ছে কেন। এটা আসলে মানে আমার কাছে যেটা মনে হয় যে there are many explanations to this, অনেক explanations, but if you ask me over time আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় কি বলবো যে আইরনি বা হিপোক্রেসি বা যেটাই বলতে চান, যে দুটো প্যারালাল ওয়ার্ল্ড যখন একসাথে আছে at some point আমরাও কিন্তু খুব ইন্টারেস্টেড ওদের সম্পর্কে জানতে। True, this is very true. They are also very much interested to come onto our platform. আমাদের প্ল্যাটফর্মে এসে কিন্তু তারা অনেক জায়গায় কিন্তু শুনেছিও যে জিন এসে মানুষের মতো থাকছে। যেমন আমার বাবার কাছে আমি একটা শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে বাবাদের একজন ক্লাসমেট ছিল, কিন্তু ওনার রুমমেটের সাথে থাকতো, কোনো কিছু বুঝতো না, বাট হঠাৎ করে একদিন দেখলো যে হাত লম্বা হয়ে গেছে। এটা আপনার বাবার কাছে? হ্যাঁ, বাবার কাছে আমি শুনেছিলাম। এই ব্যাপারটা অনেকে অনেক জায়গায় অনেক ভাবে দেখেছে। এটা মানে খুবই কমন একটা ঘটনা এবং অনেকেই বিশেষ করে মাদ্রাসায় যারা পড়াশোনা করে বা এরকম আমাদের অনেকেই বলেছে যে এরকম দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ এরকম তো হতেই পারে এবং একটা জিনিস যে মানুষ মানে ভয় পায় এবং তারা আমাদের সাথে যে যোগাযোগটা করে এই ব্যাপারটা খুবই অদ্ভুত। এবং আপনি মনে হয় একবার বলছিলেন আমাকে যে এরকম একটা ডাক্তারও পাওয়া গেছে যে ডাক্তার আসলে মানুষ না।
এটা একটু বলবেন? এটা আমি লাস্ট টাইম বলেছিলাম যে আজিমপুরের দিকে একজন ডক্টর ছিলেন, ইউরোলজিস্ট, মানে অনেকদিন ধরে কিন্তু উনি করছিলেন, প্র্যাকটিস করছিলেন, এবং বাট ওনার যে জিনিসটা আনঅর্থোডক্স ছিল যে ওনার কাছে কেউ পেশেন্ট রেফার করতো না, উনিও কাউকে রেফার করতেন না, কিন্তু ওনার কাছে কিন্তু পেশেন্ট সবসময় যেত, বিকজ সামহাউ হি হ্যাড আ ভেরি গুড ক্লিনিক্যাল আই, যেটা বলি আমরা, বা উনি সামহাউ খুব ভালো ট্রিটমেন্ট করতে পারতেন। হঠাৎ করে একদিন সামহাউ ইট ওয়াজ এক্সপোজ দ্যাট উনি মানুষ না, এবং তারপর থেকে ওনাকে আর পাওয়া যায়নি। রাইট। সো আমার কাছে যেটা মনে হয় কি যে ওরাও ইনকুইজিটিভ আমাদের সবকিছু সম্পর্কে জানতে, মানে আমরা যেটা মনে করি দে আর সুপিরিয়র বিং, দে আর নট এ সুপিরিয়র বিং, আমি বলবো যে ইফ নট লেস বাট মেবি সেম, আমাদের মতো একটা প্যারালাল ওয়ার্ল্ডে আছে, বাট ধর্মীয় কারণে আমরা হয়তো বলবো যে আমরাই সুপিরিয়র। এই জিনিসটা হয়তো তাদের কাছে মনে হয় যে ওয়াই দে আর সুপিরিয়র। ইনকুইজিটিভ আমার কাছে যেটা মনে হয় ইটস মোর অফ ইনকুইজিটিভনেস, যেটা ওদেরকে আসলে আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য এনকারেজ করে, বা অনেক সময় মনে হয় যে যে জিনিসটা হয় যে আমরা যে ভয় পাই এই জিনিসটাকে তারা ক্যাপিটালাইজ করতে পারে, সেন্স যে ভয় পাচ্ছি, আর মানে হচ্ছে যে মানুষকে ভয় লাগানোটাও কিন্তু একটা অনেকে কিন্তু মজা পায়। রাইট, মেবি, বাট দেয়ার আর মেনি এক্সপ্লেনেশন। ওকে, সো আমরা আরো কিছু ঘটনা শুনতে চাই। হ্যাঁ, যে আরো কোন এক্সপিরিয়েন্স? ওখানে মাইক্রোফোন আছে। হ্যাঁ, রাইট। তো এখানে যেটা মানে ইন্ট্রোডাকশনে বলবো যে জি আচ্ছা, তো ইন্ট্রোডাকশনে যেটা বলতে পারি যে যেখানে অনেকগুলো বাসায় দেখা যায় যে, যেমন আমরা অনেকগুলো স্টোরিজই শুনি যে নতুন বাসায় গেলাম, তো এখানে গিয়ে কিছু মানে আনএক্সপ্লেইনড কিছু সিচুয়েশন ঘটছে যেগুলো মানুষ এক্সপ্লেইন মানে বুঝে উঠতে পারছে না, এবং ঘুরে ফিরে সবকিছুকে জিনের সাথে রিলেট করা হয়। তো আমার যেটা মনে হয় যে, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝেছি যে কিছু কিছু ক্ষেত্রে জিনদেরকে ওখানে হয়তো কোনো কারণে পাঠানো হয় বা তারা কোনো কারণে যায়, আবার কিছু ক্ষেত্রে আমরা যে প্যারালাল ওয়ার্ল্ডের কথা বলছি, যে আমাদেরও একটা ওয়ার্ল্ড আছে ওদেরও আছে, এবং সেখানে দেখা যাচ্ছে আমার যে বাসাটা যে ল্যান্ডের উপর, প্যারালাল ওয়ার্ল্ডটায় ওই জিনদেরও বাসা থাকে ওই ল্যান্ডের উপরে, জাস্ট ওই প্যারালাল। হ্যাঁ, এবং ইন দ্যাট কেস আপনি তখন যে কোনো আলেমের কাছে যান, তারা বলবে আমার এখন ওদেরকে ওখান থেকে সরাই দেওয়া উড বি অ্যান ইনজাস্টিস টু দেম, বিকজ ওটা ওদের ওয়ার্ল্ড। হোয়াট আই ক্যান ডু ইজ আই ক্যান আস্ক দেম নট টু ডিস্টার্ব ইউ এনিমোর। এরকম এই এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করছি। আমি 7 বছর আগে আমরা ধানমন্ডি 6 নম্বরে শিফট করি। তো ওই বাসায় আসার পরে প্রথম দিকে আমি আম্মু একসাথে থাকি। আম্মু যেহেতু জাহাজে চাকরি করে, আব্বু সবসময় বয়সেই থাকে। তো শুরুর দিকে আমাদের কোনো কাজের লোকও ছিল না। তখন কিছু আনএক্সপ্লেইনড ঘটনা ঘটতো, যেরকম আমাদের ফ্রিজ থেকে আমরা প্রায় দেখতাম যত বাজার করে রাখা হচ্ছে ওগুলো কমতে থাকতো। আচ্ছা, তো ওটা দেখে তখন এখন আমরা টোটালি যে আনঅ্যাওয়ার ছিলাম যে দিস মাইট হ্যাপেন, ওটা না, উই ওয়ার অলওয়েজ অ্যাওয়ার যে হ্যাঁ দেয়ার ইজ আ প্যারালাল ওয়ার্ল্ড, মানে রিলিজিয়াসলি যদি বিলিভ করি। তো তখন আমরা ব্যাপারটাকে সিরিয়াসনেসটা বুঝি নাই। তো দেখা যেত অনেক সময় বাইরে থেকে আসছি, দেখি টিভি চালানো, তো দোষটা আমার উপরেই দেওয়া হতো যে আমি টিভি চালিয়ে চলে গেছি। তো একবার যেটা হয় যে তারপরে কয়েকদিন পরে আমাদের আমরা দুজন কাজের লোক আসলো, তারা তখন আমরা বাইরে গেলে দেখা যেত ওরা থাকতো বাসায়। তো আমরা এসে দেখছি যে দুজনই মোমবাতি জ্বালিয়ে বসে আছে, মানে ওদের বিলিভ যে মোমবাতি থাকলে আপনার কেউ কিছু করবে না। ব্যাপার কি বলে, ভাইয়া আপনি কি টেলিভিশন চালিয়ে গেছিলেন? আমি বলি আমি তো আজকে টেলিভিশন দেখি নাই। তখন বলছে যে আমরা কাজ করছিলাম, হঠাৎ করে আমরা আওয়াজ পাচ্ছি, আমরা বের হয়ে এসে দেখি যে টেলিভিশন চলছে। তো তখন আমরা এত ভয় পাইছি যে আমরা কাজ করতে পারছি না, আমরা তখন থেকে এখানে বসেই আছি আপনার জন্য। আচ্ছা, তো তখন বি ফিগার্ড যে হ্যাঁ দেয়ার ইজ সামথিং রং উইথ দিস হাউস। তো তখন যেটা হয় যে আমাদের ঠিক পাশের বাসাতেই, মানে 1 বিঘা জমির উপর 2টা বাসা আর কি, তার মধ্যে একটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার বড় ভাইয়ের, আর বাড়িওয়ালা আর তার অন্য ভাই বোনের মিলে আরেকটা বাড়ি বানিয়েছে। তো ওইখানকার যে কাজের লোকরা তারা আমাদেরকে একসময় বলে যে তাদের যে সার্ভেন্টস কোয়ার্টার নিচে, ওইখানে এখন আর কোনো লোকজন থাকতে পারে না, বিকজ তারা যখন রাতে থাকে তারা মানে কেউ ঘুমাতে পারে না, এত আওয়াজ করে তাদের টিনের ছাদে, মানে হাঁটাহাঁটি, একবার এই ফেলছে, ইট মারছে, এই করছে, এরকম একটা। তো একটা সিচুয়েশন লাইক দিস আমরা তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। তো যেটা হয় যে কোইন্সিডেন্টলি তখন আমরা বান্দরবন বেড়াতে যাই। আচ্ছা, তো বান্দরবনে আপনি ডেফিনেটলি জানেন যে ওখানে অনেকগুলো বুদ্ধিস্ট টেম্পল আছে। তো বুদ্ধিস্টরা কিন্তু বুদ্ধিস্ট যারা মঙ্ক, তারা কিন্তু মানে অনেক স্পিরিচুয়ালি ডেভেলপড হয়ে যায় এট সাম পয়েন্ট। ওকে, তো যেটা হয় যে এরকম একজন ছিলেন যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছিলেন, এবং উনি খুব মানে নর্মাল লাইফ লিড করতেন এক সময়, বাট উনি ওনার লাইফের ডিফারেন্ট সিচুয়েশনে উনি আলটিমেটলি হি লেফট এভরিথিং এন্ড বিকেম আ মঙ্ক, এন্ড এখন হি ইজ ভেরি ডেভেলপড। তো সে আর কি আমার আম্মুর সাথে ইউনিভার্সিটিতে পড়তো। তো হি ইজ মোর অফ এ ফ্যামিলি ফ্রেন্ড। আমার আব্বু আম্মু বিয়েতে আসছেন, আমি তার সাথে দেখা করতে গেছি। তো ইট ওয়াজ আ ফ্রাইডে এন্ড দ্যাট ওয়াজ হিজ ডে যখন সে সব লোকজনের সাথে মিট করে। আমরা গিয়ে দেখছি যে ওখানে লোকজন আসছে, এসে তাদেরকে বেশিরভাগই কিরকম জানি পজেসড লোকজন, এবং উনি মানে হি সো ডেভেলপড সে জাস্ট বলছে যে তুমি একে ছেড়ে চলে যাও, মানে আমরা উনি
ওনাদের ভাষায় বলছে এবং আমাদের জন্য বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছেন। সাথে সাথে দেখছি যে তাদের এক্সপ্রেশন পাল্টে যাচ্ছে, তারা খুব কষ্ট পাচ্ছে, যেটা আমরা হয়তো আপনি শুনে থাকবেন যে যখন কাউকে প্রসেস করা হয় তাকে ছেড়ে যাওয়ার সময় তার খুব কষ্ট হয়। তো এরকম একটা সিচুয়েশন দেখে আমি বলে ফেলছি আমার বাসায় টিভি অটোমেটিক্যালি অন হয়। তো তখন সে বলছে তাই নাকি, এটা কি তুমি কি মেকানিক দেখিয়েছো? সিন্স হি ওয়াজ আ ভেরি মডার্ন ম্যান, তুমি টেলিভিশন ইয়ে দেখেছো? আমরা বলছি হ্যাঁ, এটা তো ওরকম কোনো বলে নাই, মেকানিক কোনো প্রবলেম পায় নাই সেটা। তো বলছে ঠিক আছে আমি দেখছি। তারপর একজন মহিলা আসলো, তাকে বললো দেবীকে ডাকো। তো দেবী হচ্ছে দ্য ইন্টারপ্রেটার, যে আপনার আমাদের ডাইমেনশন আর ওদের ডাইমেনশনের মধ্যে একটা ইয়ে করে দেয়। তো ওই মহিলা কিছুক্ষণ কি জানি বিড়বিড় করা শুরু করলো, মানে কিছু মন্ত্র টাইপের কিছু করলো বোধহয়। আমি টোটালি লস্ট তখন, কি হচ্ছে এখানে। স্বাভাবিক। তো কি পড়ার পরে তারপর তারও ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, এন্ড দেন শি স্টার্টেড স্পিকিং উইথ দ্য মাঙ্ক আর কি। ওকে। তো ওনার সাথে তখন উনি বললো যে ওদের বাসা এখানে ধানমন্ডি 6 নম্বরের এই বাসাটা, দেখো তো ওখানে সমস্যা কি। তখন উই গেট টু নো যে আমাদের এরিয়াটায় 2টা জিন থাকে, 2জন, একটা ছেলে একটা মেয়ে। এটা হচ্ছে উনি ওইখান থেকে উনি বলে দিল এটা যে এই হচ্ছে সমস্যা। তখন বললো যে আমি বললাম যে তাহলে ওরা কি করে, তখন উনি এটাও বলে দিল যে তোমাদের তো ফ্রিজ থেকে ওরা খাওয়া চুরি করে। এটা কিন্তু আমি বলি নাই ওনাকে। এবং উনি আরো অনেক এক্সপ্লেনেশন দিল যে হঠাৎ করে আম্মুর মেজাজ অনেক খারাপ হয়ে যেত অকারণে, এবং আমি সারাদিন ঘুমিয়ে থাকতাম উইদাউট এনি রিজন, 14 আওয়ার্স 16 আওয়ার্স 18 আওয়ার্স এরকম আসে, এত ঘুমাতে পারতাম। তো এগুলা সব বলে দেওয়ার পরে আমরা আসলে ফ্রিক আউট করি যে কি ব্যাপার, মানে কি হচ্ছে। তখন আমরা বলি তাহলে আমরা কি করবো। তো তাহলে আমি ওদেরকে 2জনকে ডাকবো এখানে। আমরা বলি ওটা কি সম্ভব? না, এটা তো কোনো ব্যাপারই না, মানে তাদের বুঝতেই পারছেন যে কি লেভেলে তারা কত ডেভেলপ। তখন আমি দরজার পাশে বসেছিলাম, তো আমাকে বলছে দরজার ওখান থেকে সরো, ওরা এসে এখানে বসবে। আমি তো সাথে সাথে কাট ওখান থেকে সরে সাইডে। তো তারপরে উনি ওনাদের যে মানে যে ভাষাটা, যেটা ওদের ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, ওটা করে অর্ডার দিচ্ছে, বাংলায় ট্রান্সলেট করছে এখানে আমাকে, যে ওই 2 জিনকে বলো এখানে এসে আমার দরজার সামনে বসতে। এবং কিছুক্ষণ পরে বললো যে ওরা আসছে বসছে। তখন ওদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কেন ওদের ইয়ে থেকে চুরি করছো, ওদেরকে জ্বালাচ্ছ কেন। তখন বলছে যে ওরা এত ভালো ভালো খায়, মানে আমাদের জিনগুলোর এক্সপ্লেনেশন যে আমরা কেন খাবো না সেখান থেকে, আমাদেরও তো রাইট আছে এটা খাওয়ার। তো যা বুঝলাম যে জিনগুলো ডেফিনেটলি ভালো ছিল না, কারণ ভালো জিন ইউজুয়ালি মানুষকে ডিস্টার্ব করে না, সেটা অবশ্য পরে আসছি। তো তারপরে বললো যে আর তোমরা এই বাচ্চাটাকে জ্বালাও কেন, মানে তখন আমি 7 বছর আগের কথা বলছি, 10 বাচ্চা, তো একে জ্বালাও কেন। তখন বললো ও যখন পড়াশোনা করে আমরা তো জ্বালাই না, আমরা গিয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকি, এবং এরকম সিচুয়েশন আছে আমি পড়তে পড়তে আমি টেবিলে ঘুমিয়ে যেতাম। তো তারপরে আর বলতো যে আর কি করো তোমরা। ওরা বললো যে আমরা তো মাঝে মধ্যেই ইয়েকে, আমার মায়ের কথা বলছে, তাকে আমরা ইনফ্লুয়েন্স করে আমাদের ইয়ে থেকে তাকে রাগিয়ে দিই অনেক। তো সব বলছে। তো তখন উনি বলছে যে দেখো অরিজিনালি জায়গাটা কিন্তু ওদের, মানে তোমাদের ডাইমেনশনে যেরকম তোমাদের বলছেন, কিন্তু মানে এইগুলো আপনারা জানতে পারছেন কিভাবে? ইন্টারপ্রেটারের থ্রুতে। এই যে বললাম যে দেবীকে আসতে বলছে, দেবীর থ্রুতে সে সব ইয়ে করে দিচ্ছে যে, এবং যা বলছিল তখন কি সব একে মিলে যাচ্ছিল? হ্যাঁ, আমি খালি ইনফরমেশন দিয়েছিলাম যে আমার টিভি অন হয়ে যাচ্ছে, মানে আমি ওনাকে জাস্ট নর্মালি বলছিলাম, তারপর বাকিটুক হি জাস্ট সেড এভরিথিং অ্যাকুরেটলি। তো তখন বলছে যে তাহলে আমি, যেহেতু ওনাদের একটা ইয়ে থাকে যে ওনারা কোনো ক্রিয়েশনের ক্ষতি করবে না, তো জিনরা কিন্তু একটা ক্রিয়েশন, আ পার্ট অফ ক্রিয়েশন, দেয়ারফর হি ক্যানট ড্রাইভ দেম আউট অফ দিস। সে যদি বলে যে ইউ হ্যাভ টু গেট আউট অফ দিস ল্যান্ড, দে হ্যাভ টু, বাট হি উইল নট ডু ইট, দে হ্যাভ টু। মানে অ্যাপারেন্টলি যেটা ধর্মীয় ভাবে আমরা বলি যে আমরা কিন্তু মানে শ্রেষ্ঠ, এরকম একটা কথা আছে আমাদের ধর্মে, এবং আসলেই কিন্তু তাই। কিন্তু আসলে আমরা হয়তো অনেকে ওই লেভেলে রিচ করতে পারি না, যারা পারে তাদের কথা শুনতে আমার মনে হয় সমস্ত জিনরাই বাধ্য। তো সে বললো যে আমি যেটা করতে পারি, আমি বলতে পারি যেন তোমাদের যে বাসাটা, যে অ্যাপার্টমেন্টটা, ওটাই যেন ওরা না ঢুকে, এবং ঢুকলেও যেন কখনো তোমাদেরকে না বুঝতে দেয়, যেন তোমার ডিস্টার্ব না করে। এবং এটা বলার পর থেকে আমরা যখন ঢাকায় ফিরে আসি, মানে তখন থেকে আর কোনো ইনসিডেন্ট এই 7 বছর ধরে যাচ্ছি, নেভার রিপিটেড। ইন্টারেস্টিংলি মাঝখানে আমাদের অ্যাপার্টমেন্টে একটা বুয়া কাজ করতো, যাদের তো অনেক স্টোরিজ থাকে যে গ্রামে এরকম প্রসেস করছে, ঘাড়ে জিন আছে, এই আছে সেই আছে। তো সে যখন বলছিল আমরা তাকে পাত্তা দিইনি, ভাবছিলাম ইটস মেড আপ স্টোরি, মানে দ্য ইউজুয়াল। বাট সে যখন পরের বার আমাদের বাসায় আসে মানে জয়েন করতে, শি ওয়াজ নট এন্টারিং। সে কেমন জানি ইয়ে করছিল, আমি ঢুকবো না, আমি আসবো না। আমরা বলি কেন, কি হয়েছে? বল না আমি আর কাজ করবো না এখানে। আমরা বলি কেন, তোমাকে কি আমরা কিছু বলছি? তোমার কি কোনো প্রবলেম আছে, বলো আমাদের সাথে শেয়ার করো। আম্মু বলছে কথা, আমি শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে কোনো এক্সপ্লেনেশনই দিবে না আমাদেরকে, সে ঢুকবেই না। দেন উই ফিগার্ড, ওই যে বান্দরবন থেকে অর্ডার করে দিয়েছিল যে তোমরা কোনো জিনরা এখন এই বিল্ডিং এই অ্যাপার্টমেন্টে ঢুকবা না, সে ঢুকতে পারছে না। এবং আজ পর্যন্ত যে এত বছর ধরে এখানে আছি, আল্লাহর রহমতে উই আর ফাইন।
নো প্রবলেম। ফাইন, কিন্তু এই যে ফারজান আমাদের SMS করেছেন এবং লিখেছেন, দাদা আমি ধানমন্ডি 6 নম্বর রোডে থাকি এন্ড কিছু প্রবলেম আমাদের বাসাতেও হয়। আমরা আমাদের ওয়াসিকের সাথে ওনার So it happens. Okay, so it happens. And চৈতি ঢাকা থেকে লিখেছেন যে তিনি তার আম্মু এবং তার বোন একসাথে সবাই মিলে শুনছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ একসঙ্গে সবাই শোনার জন্য। কবির লিখেছেন BKSP থেকে যে আমি আপনাদের নতুন বন্ধু, আমার সাথে বেশ কিছু প্রবলেম আছে ভাইয়া, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, booth@radiofurti.fm এ সরাসরি ইমেল করে দিতে পারেন আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। মাহিন লিখেছেন, ভাইয়া ভূত FM শুনতে আমার ভয় লাগে তবে মজা লাগে, বিকজ ভয় পেতে মজা। ওকে, সো এটা আমি সবসময়ই বলি যে ভয় পেতেও একটা আলাদা মজা আছে। এছাড়া আমাদের SMS করেছেন কনক, SMS করেছেন নাজমুল যশোর থেকে, সিমকি SMS করেছেন আমাদের ঝুম বৃষ্টি, আচ্ছা সিমকি ঝুম বৃষ্টি, আচ্ছা আপনার, আচ্ছা আমার ভাই বারান্দায় দাঁড়িয়ে। ওকে, সো একটা ঘটনা মনে হয় বলতে চেয়েছিলেন তিনি। লিজা আমাদের SMS করেছেন, নিতা আমাদের SMS করেছেন, SMS করেছেন মিজান, মফিজ SMS করেছেন, ময়না SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি রুমি, আরিয়ান SMS করেছেন, মহসিন, এছাড়াও ঝুমা সহ আরো অনেকে। সো স্টে টিউন এন্ড যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়মটি আরো একবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আচ্ছা, আমরা এবার কি আবার ঘটনায় যাবো নাকি ব্রেক নিব, কি কোনটা কি মনে হয়? আমরা একটা তাহলে ব্রেকে চলে যাই। একটা ব্রেকে যাই না, ব্রেকে যে আমরা ডিসাইড করি যে আবার এরপর আমরা কি নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি আপনাদের কাছেই আবারও। রাইট, এত রাত্রে যদি প্রশ্ন করেন কে কে ওখানে, তাহলে একটাই উত্তর আসবে, সেটা হচ্ছে ভূত FM। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, সাথে আছি রাসেল এবং আমাদের সঙ্গে রয়েছেন সাউন্ডে রয়েছেন মাসুম এবং আমার সাথে রয়েছেন আরো অনেকেই আমাদের গেস্টরা, এবং তারা আপনাদের সাথে শেয়ার করছেন তাদের বিভিন্ন এক্সপেরিয়েন্স গুলো। আর আপনারা SMS এর মাধ্যমে শেয়ার করছেন, আমাদেরকে সরকারি ভূত SMS করেছেন এবং তিনি বলছেন ঘুষ না দিলে SMS পাঠাবো না, ঘুষ দেয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ, সুতরাং আমি এই ব্যাপারটাতে একেবারে আপনার সাথে একমত নই। স্বর্ণ লিখেছেন যে রাজশাহী থেকে যে আমার সাথে ভূত আছে যার নাম রুমো। ওকে, মানে খুবই খুব ইন্টারেস্টিং এবং নামটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সিরাজ লিখেছেন, ভাইয়া তানিয়া নামের এক ফ্রেন্ড ভূত FM এ আচ্ছা ভক্ত। ওকে, আমি এমন ভক্ত যে সে আমার ফোন রিসিভ করে না। ফাইন, আপনিও রিসিভ করেন না। এছাড়া আমাদেরকে আসরার SMS করেছেন, ভাইয়া ঘুমানোর সময় আমার মনে হয় যেন আচ্ছা সঙ্গে কেউ একজন আছে আর কি। শুভ্র আমাদেরকে লিখেছেন যে ভাইয়া আমরা ধানমন্ডি 19 নম্বরে থাকি, আমাদের বাসায় রাতের বেলা 3টার দিকে মনে হয় যে কেউ একজন দেয়ালে ঠক ঠক করছে। আমার যেটা মনে হয় যে আজকে ধানমন্ডি এলাকা নিয়ে যেহেতু বলা হয়েছে, ধানমন্ডির ম্যাক্সিমাম বাসায় শব্দ শোনা যাবে, ম্যাক্সিমাম বাসায় নক শোনা যাবে, ম্যাক্সিমাম বাসায় নুপুরের শব্দ শোনা যাবে, গান শোনা যাবে, কি যেন গান গাচ্ছে, এগুলো হয়। সো আর আমরা চাই যে এগুলো হোক, কারণ এগুলো হলে আমরা এক্সপিরিয়েন্স গুলো আপনাদের কাছ থেকে শুনতে পাবো, আপনারা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে আমাদের কাছে চলে আসবেন। সো এটা খারাপ কিছু না। এনিওয়েজ, আমরা আবারও আমাদের গেস্টদের কাছে চলে যাব এবং আপনি একটা ঘটনা বলতে চাচ্ছিলেন তখন একটু আগে, উত্তরার একটা ঘটনা বলতে চাচ্ছিলেন। তো উত্তরায় যারা থাকেন, আমি অভিভাবক উত্তরায় থাকেন আমি জানি, কিন্তু উনি হয়তো শুনে থাকবেন কাহিনীটা। তো উত্তরার যে হাইওয়েটা, মানে উত্তরায় যাওয়ার পথেই তো ওটাকে একসময় হাইওয়ে বলেই কনসিডার করতাম আমরা, এখন যদিও অনেক ঘনবসতি ওখানে। রাইট, তো ওই রাস্তাটায় কিন্তু অনেক অ্যাক্সিডেন্টস হয়, মানে এবং ইউজুয়ালি দেখা যায় এখন সেখানে সার্ভাইভার্স থাকে না। তো এটা আমি শুনেছিলাম ঠিক ছোটবেলায়, আমার ড্রাইভার ছিল, তো তার ভাই অ্যাক্সিডেন্ট করতে গিয়ে সে সার্ভাইভ করেছিল। আচ্ছা, আর সে যেভাবে কাহিনীটা বর্ণনা করেছিল সেভাবেই বলি। তো তারা নাকি মানে বোধহয় খুব রাতে কোনো দাওয়াত থেকে বা কোথাও থেকে ফিরছিল, খুব জোরে গান চালিয়ে তারা হাই স্পিডে ফিরছিল ওখান দিয়ে। আচ্ছা, তো ড্রাইভার চালাতে চালাতে এট ওয়ান পয়েন্ট সে দেখছে যে রাস্তার দুপাশ থেকে সাদা বোরখা টাইপের, মানে এরকম ইয়ে টাইপ সাদা একদম কাপড় পরা দুজন মহিলা ক্রস করে, মানে দুই দিক দিয়ে ক্রস করছেন, ডানের বামের জন যাচ্ছে ডানে আর ডানের জন বামে। তো এটা দেখে সে ক্রস করে গিয়ে সে আবার হি লুকস ব্যাক, কি দেখলাম এটা, কি দেখলাম এটা। দেন when he looks forward,
তখন সে না রাস্তাটা আর কোনো ইয়ে করতে পারছে না, জাজ করতে পারছে না, ডানে বামে রাস্তা তার কাছে মনে হচ্ছে একা বেঁকা, সবকিছু সে কনফিউজড হয়ে গেল রাস্তাটা নিয়ে। এবং যখন এটা হয় তো সে জানে যে there is something wrong with this road, মানে এখানে নাকি শোনা কথা যে একটা মাজার ছিল এক সময় যেটার উপর নাকি রাস্তা বানানোর সময় সেটাকে না মেনে সেটাকে ভেঙে তার উপর রাস্তা বানিয়ে দিছে। এবং ওখানে নাকি কখনো যদি কেউ ওই জায়গাটায় বেয়াদবি করে, মানে যেটা আমি বলছিলাম যে খুব জোরে হয়তো পার্টি থেকে গড নোজ হয়তো ড্রিঙ্কিং করে ফিরছিল কেউ, যাই হচ্ছিল আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, ফিরলে নাকি তাদের এরকম এক্সপিরিয়েন্স ইউজুয়ালি হয়। এবং তো ড্রাইভারটা খুব নেক মানে পরেজগার টাইপের ছিল, সে নামাজ টামাজ দোয়া টোয়া সবসময় পড়তো, তো সে সাথে সাথে যত দোয়া পারতো সে সবগুলো পড়া শুরু করে। তারপরে নাকি তার কাছে মানে আস্তে করে সে হি গেটস ব্যাক ইনটু ট্র্যাক, যে ঠিক আছে আমি এভাবে যাচ্ছিলাম। আচ্ছা, এটা তো মনে হয় আমি অনেকবার শুনেছি, এবং এটা যে শুধুমাত্র রাতেই হয় এমনও না, হয়তো মানে বিভিন্ন সময়ই হতে পারে। আমি ইউজুয়ালি রাতের গুলাই, হ্যাঁ রাতের গুলো বেশি শোনা যায়। সেটাই, মানে ওই 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 এলাকার ঘটনা আমিও শুনেছি, এবং আমি যার কাছে শুনেছি তার মধ্যে একজন আছে আমার খুবই 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 ক্লোজ ফ্রেন্ড, মানে যে এক্সপেরিয়েন্স করেছে তার অফিস থেকে বাসায় ফেরার সময়। সো এটা হয়, এবং এই ব্যাপারটা খুবই অদ্ভুত, এবং অনেকেই এক্সপেরিয়েন্স করেছেন হয়তো। ঢাকা শহরের এছাড়াও বিভিন্ন জায়গাতে এই টাইপের ঘটনা ঘটে, সেরকম কিছু ঘটনা আমরা শুনেছিলাম যে আমাদের আশেপাশেই রয়েছে, এই গুলশানের আশেপাশে বিভিন্ন জায়গায় রয়েছে, বাড়িধারা, গুলশান, এই সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে। কিছু এরিয়ায় বোধহয় থাকে যেগুলা কারেস্ট একদম, মানে যেখানে সবসময় উল্টাপাল্টা জিনিসপত্র হয়। একদম। সো এরকম ঘটনা মানে যদি আপনাদেরও থাকে, আপনারা, আমরা চাই যে আপনারাও জানাবেন আমাদের কাছে। আর এছাড়া আর কিছু আছে নিশ্চয়ই? এবার খুবই রিসেন্টলি আমি আর শিহাব ভাই আমরা দুজন গিয়েছিলাম সিলেটে। ওকে। আমাদের একটা কনফারেন্স ছিল, তো মেডিকেল কনফারেন্স আর কি, সন্ধানীর মানে সিলেট মেডিকেল কলেজে সন্ধানীর হাফ ইয়ারলি কনফারেন্স হচ্ছিল। তো আমরা সেখানে আমাদের ইউজুয়ালি যেটা হয় যে যেহেতু খুব কম টাইমের মধ্যে অনেকগুলো এজেন্ডা নিয়ে বসতে হয়, দেখা যায় যে আমরা ওভারনাইট মিটিং চলে। তো এরকম একদিন মিটিং শেষ করে কিছুক্ষণ পরে আপনার ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আমরা চিন্তা করছি আর তো এখন ঘুমিয়ে গিয়ে লাভ নেই, আমাদের এমনি সকালে প্ল্যান আছে যে মাজার 2টায় যাবো, তারপরে আশেপাশে সিটি ঘুরে আবার উইল গেট ব্যাক টু দ্য মিটিং। বললাম আর ঘুমাবো না, উই ক্যান জাস্ট তার থেকে বড় আমরা একটু সিটিটা ঘুরে দেখি রাতে সিলেট কেমন লাগে। তো আমরা সিলেট শহর একদমই চিনি না, আমরা জাস্ট গাড়ি নিয়ে বের হলাম, হওয়ার পথে আমরা ল্যান্ডমার্ক সেট করছি, ঠিক আছে এভাবে ফিরে আসবো। করতে করতে আমরা এদিক ওদিক যেতে যেতে উই গো টু আ পয়েন্ট যেখানে আমাদের দুজনেরই মানে হঠাৎ করে গাড়ির মধ্যে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে আমাদের, যে অদ্ভুত লাগছে। যেটা বললাম কিছু এরিয়া থাকে খারাপ। উই লুক অন দ্য রাইট এন্ড উই সি ইটস আ শ্মশান ঘাট। দেখে উই ডোন্ট টেক আ সিঙ্গল সেকেন্ড, আমরা সাথে সাথে গাড়ি ঘুরিয়ে উই কাম ব্যাক। বেসিক্যালি যে জিনিসটা হয়েছিল যে আমরা সবসময় কলেজ থেকে বেরিয়ে আমরা বাম দিকে যেতাম, তো সেদিন মানে সারাদিন ওটাই করেছিলাম। তো আমি বলছিলাম যে ডান দিকে গিয়ে দেখি যে ওখানে কি আছে বা কি হয়। আমরা কথা বলছি অনেকক্ষণ, আমি ড্রাইভ করছিলাম, পিছনে আমাদের 3 জন ছিল, সামনে ওয়াসেক ছিল, আমি ড্রাইভ করছিলাম। তো অনেকক্ষণ ড্রাইভ করছে এবং দেখি মানে বসতি কমে যাচ্ছে, আচ্ছা মানে বাড়িঘর কমে যাচ্ছে আস্তে আস্তে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আচ্ছা এই রাস্তাটা অনেক সুন্দর হবে, সামনে দিকে হবে, মনে হয় গ্রাম অঞ্চলের দিকে যাবো, কিন্তু সকালবেলা ভোরটা হয়তো সূর্যটা আমরা গ্রামের অঞ্চলে গিয়ে। রাইট। হঠাৎ করে আমি গাড়ি চালাচ্ছি, কেমন করে যেন আমার শরীরটা কেমন গরম লাগছিল, খুব গরম লাগছিল আমার কাছে। এবং হঠাৎ করে কানের কাছে কেন যেন একটু শো শো আওয়াজ শুনছি, এবং কে জানি মনে হয় যে মানে ফিস করছে। ওকে। তো ঠিক সেই সময় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে না, আমার ফিরে যাওয়া দরকার বা ঘুরাই ফেলি গাড়ি, আর যাওয়ার কি দরকার, মানে এমনি মনে হচ্ছে ঘুরাই ফেলি। তো পিছনে ওরা কথা বলে যাচ্ছে, গল্প করছে। হঠাৎ করে আমি বললাম যে পিছনে আমাদের একজন ভাইয়া ছিলেন, সাগর ভাই, আমাদের প্রেসিডেন্ট, ওনাকে বললাম ভাই আমরা গাড়িটা ঘুরে আসি। ওকে। তখন বললো যে হ্যাঁ সামনে। তো আসিফ বললো কি হ্যাঁ ভাইয়া সামনে ওই যে মোড়টা আছে, ওই মোড়টা আমরা ঘুরে আসি, 3 রাস্তার মোড়। ঘোরাতে গিয়ে তখন কিন্তু আমি দেখলাম যে উপর দিয়ে লেখা শ্মশান। এবং আপনাদের মানে একেবারে জানাও ছিল না যে এরকম কিছু ঘটতে পারে বা সামনে এরকম কিছু আছে, এই ধরনের কোনো ধারণাও ছিল না, হঠাৎ করে জিনিসটা হয়ে গেল। আনইজি ফিলিং একটা, রাইট, সামথিং ইজ রং। রাইট। এই ফিলিং গুলো মানে আসে এমনিতে হঠাৎ করে। সামথিং টু ডু উইথ এনার্জি। এখানে দেয়ার ইজ গুড এনার্জি, দেয়ার ইজ ব্যাড এনার্জি। আপনি কোনো মাজারে যাবেন, কোনো ভালো জায়গায় যাবেন, হজ করতে যাবেন, ইউল ফিল ভেরি গুড। আসলে তাই। শ্মশান ঘাটে যান, কোনো অথবা অন্য কোনো খারাপ জায়গায় যান, তখন আপনি একটা নেগেটিভ এনার্জি ফিল করবেন আপনার চারিদিকে। ওকে। সো কি আমাদের সাথে আরো একজন আছেন, একটু আগে কথা বলেছেন, আর আরেকবার আপনার নামটা বলে একটু শুরু করলে ভালো হয়। হ্যাঁ এভরিওয়ান, আমি ডক্টর মারুফ হাসান। আমি আসলে যেটা কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, যে ফার্স্ট অফ অল আমি আসলে উত্তরাতেই থাকি। আচ্ছা। উত্তরা হাইওয়ে দিয়ে ঘটেছে বা জেনেছেন? না, এই ধরনের ঘটনা আসলে এক্স্যাক্টলি আমার সাথে ঘটেনি। শুনেছেন কি কখনো যে এরকম? এরকম আসলে লাইফে শোনা অনেক কাহিনী আছে। ফার্স্ট অফ অল আমি যেটা মনে হয় যে এটা এক্সপিরিয়েন্স করার জন্য কিছু ফ্যাক্টর আসলে কাজ করে।
লাইক যেটা যে পজেশন আমরা যে বলে থাকি বা খাঁটি বাংলা যেটা বলে থাকি আমরা ভূত ভর করা। আচ্ছা, আপনি আমাকে খুব একটা সুন্দর কথা বলেছিলেন, সেটা আমি জানতে চাই। ওই যে আমরা আসলে মানে ভাবতে গিয়ে বা ভয় পেয়ে কানেক্ট করে ফেলি, ওই জিনিসটা একটু বলবেন সবাইকে। এটা যে হচ্ছে কেন আমরা ভয় পাই বা কেন আমরা দেখি বা কেন আমরা এই ধরনের ঘটনাগুলো এক্সপেরিয়েন্স করি, তার একটা সুন্দর এক্সপ্লেনেশন আমি আপনার কাছে শুনেছিলাম, সেটা একটু আরো যদি এক্সপ্লেন করতেন। আসলে এর আগের দিন আমাদের একটা ডিসকাশন হয়েছিল, সেটাতে আসলে এই কথাগুলো হয়েছিল যে আসলে ভয় হচ্ছে একটা বেসিক একটা রিফ্লেক্স, যেটা সবার ভিতরেই আছে। তা আমরা যে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট যে কারেজ আমরা বলে থাকি, কারেজ যেটা সেটা কিন্তু ভয়ে যে কারো নাই এরকম কারো কেউ কারেজিয়াস হবে এরকম কোনো সংবিধান বা কোনো নিয়ম নীতি নাই। তো যেটা হচ্ছে ভয়কে জয় করাটাই হচ্ছে কারেজ। এখন যেটা আসলে ভয়ের ব্যাপারে মানে পজিশনের ব্যাপারে, যে আমরা অলরেডি আমি যেখানে কাজ করি সেখানে আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করে থাকি। তো ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করতে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে আনসার্টেনলি যে অনেক ডেথ বা অনেক খারাপ পেশেন্ট বা অনেক জীবন মৃত্যুর মাঝখানের পেশেন্ট আমরা আসলে ইনিশিয়ালি আমাদের হ্যান্ডেল করতে হয়, আমাদেরই হ্যান্ডেল করতে হয়। মানে সবচেয়ে বেশিরভাগ যেটা হ্যান্ডেল করতে হয় সেটা হচ্ছে রাতে। রাইট, নাইট ডিউটি থাকলে সেই জিনিসটা খুব বেশি হয়। আমাদের নাইট ডিউটির আওয়ার হচ্ছে রাত 8:30 থেকে সকাল 8:30। এখন এর পর্যন্ত আমি যতগুলো ভূতের কাহিনী শুনেছি তা ম্যাক্সিমামই আসলে এই সময়টা হচ্ছে প্রাইম টাইম আমি মনে করবো। এখন যেটা যে আমার লাইফে আমি ইমার্জেন্সিতে যে রুমটাতে থাকি বা যে এলাকায় আমার ওয়ার্কিং প্লেস, সেই প্লেসটা আমি বলবো যে আগে তো উত্তরা ছিল খুবই একটা মানে ফাঁকা জায়গা, কিছু ছিল না। তো সেখান থেকে এত কিছু হয়েছে। তো আমার সাথে তেমন কোনো এক্সপিরিয়েন্স হয়নি আমি বলবো, কিন্তু তারপরেও কিছু জিনিস যেটা যে অনেকের সাথে হয়েছে, সেটা হওয়ার কারণ হিসেবে আমি একজন আমার বিশিষ্ট মানে বিশেষ একজন সিনিয়র একজন ধার্মিক একজন লোকের সাথে কথা বলেছিলাম। তার সাথে ডিসকাশন করে আমি কিছু মানে জিনিসটা ইটস নট লাইক দ্য প্রেজেন্স অফ গোস্ট, ইটস এ প্রেজেন্স অফ পাওয়ার। এটা স্পিরিট বা যেটা আমরা বলে থাকি যে একটা পাওয়ার প্রেজেন্স পৃথিবীতে আছে। ওকে, এই পাওয়ারটা আমাদের সাথে কখন কানেক্ট করবে? ইটস নট লাইক যে আমি চাচ্ছি সাথে সাথে কানেক্ট করবে, ইটস নট লাইক দ্যাট। আমরা যখন সেটা সেইভাবে আমাদের মাইন্ডটা সেট আপ হবে, লাইক যখন আমরা একা থাকি আমাদের ভয় কিন্তু তখনই আমাদের গ্রাস করে। কেন গ্রাস করে? আমরা তখনই কিন্তু সেই এক্সিস্টেন্স গুলোর কথা চিন্তা করি বা ভাবতে থাকি। হ্যাঁ, আমাদের একটা স্যাম্পল আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, লাইক আমি আপনার থেকে কোনো একটা ডেটা ট্রান্সফার করবো আপনার মোবাইল থেকে আমার মোবাইলে, আমরা সাধারণত কি করে থাকি? ব্লুটুথ। এই জিনিস থেকে আমাদের একটা কানেকশন এস্টাবলিশ করতে হয়। এটা ইনফ্রারেড হতে পারে বা ব্লুটুথ, যেটাই হোক। এই কানেক্টিভিটি আমরা কখন সেট করে থাকি? যখন আমরা ইন্টেন্ডেড বা আমাদের ইন্টেনশন আছে। তো যদি আমরা তার কথা চিন্তা করতে থাকি, বারবার চিন্তা করতে থাকি, বারবার চিন্তা করতে থাকি, যদি কিছু থেকেই থাকে তখন সেটা আমাদের রেসপন্স করবে। হ্যাঁ, পজিশন কিন্তু তখনই হয়ে থাকে, যদি পজিশন এক্সিস্ট করে পজিশনটা ঠিক সেই মুহূর্তে হয়ে থাকবে। এবং আমি উত্তরাতেও কিছু পেশেন্ট পেয়েছি যারা নিয়ে এসেছে গ্রামে থেকে ভর করা বা জিনে হওয়া করা বলে, কিন্তু এখানে এসে আমাদের মেডিকেল ট্রিটমেন্টে ইমপ্রুভ হয়েছে। কিন্তু এটা জিনিসগুলো আসলে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা চাইলে আমরা ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু একটা কথা আছে যে আইদার সায়েন্স ইজ টু ইয়াং টু ডিসক্রাইব দিস থিংস। মানে আপনি একটা লোক কন্টিনিউয়াসলি হয়তো মার খাচ্ছে, আপনি মার খাওয়ার পরে হয়তো ব্যথা যেটা হয় সেই ব্যথাটা কমিয়ে দিতে পারবেন, কিন্তু মার খাওয়াটা বন্ধ করতে পারবেন না। আমি বন্ধ করতে পারবো না, আমি তাকে সাজেস্ট করতে পারবো। হ্যাঁ, তার সাথে তার যদি কোনো কিছু থেকেও থাকে সেটা হয়তো বন্ধ করতে পারবে, কিন্তু জাস্ট যে তার উপরে কিছু আছে কিনা এটা তো আমি জানি না বা জানবো না। এইসব জিনিস কিছু আছে। আর যেসব এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে যে অনেকে বলে যে এই দেখেছি ওই দেখেছি, আপনারা একটু চিন্তা করে দেখবেন যে হয়তো আপনারা তার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, ইন্টেনশনালি হোক বা আনমাইন্ডফুলি হোক, আপনারা কানেক্ট করার চেষ্টা করছেন বলেই সে কিন্তু কানেক্ট করছে, রেসপন্স হ্যাঁ করে থাকে। এই জিনিসগুলো যেটা যে এখন যদি আপনারা এখানে অনেকেই ফেস করছেন বিভিন্ন সমস্যা, যে লাইক আপনি মনে করছেন আপনি অনেক কিছু দেখছেন, আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি দেখতে চাই আরো, তাহলে কিন্তু সে আপনাকে আরো দেখাবে। আমরা শহরের মানুষ কেন ভূত দেখি না, গ্রামের মানুষ অনেক ভূত দেখে থাকি, কারণ আমাদের শহরের মানুষ অনেক ব্যস্ত সময় থাকে, আমাদের এত কিছু চিন্তা করার সময় নেই। একটা গ্রামের গৃহবধূ যখন সারাদিনের কাজ শেষ করে যখন এই সন্ধ্যাবেলায় তার চিন্তা করতে থাকে, এমনি তার মাইন্ড কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, এরকম ধরনের একটা ঘটনা ঘটে। হ্যাঁ জি প্লিজ।
তো এখানে আমরা কানেকশন নিয়ে যেটা বলছিলাম যে আমাদের সাথে যে কানেক্ট করার ব্যাপার, তো এটা অনেক পুরান, মানে ছোটবেলা থেকে হয়তো অনেকে শুনে থাকবেন যে নিশির ডাক বলে একটা জিনিস থাকে, মানে গ্রামের দিকে স্পেশালি শোনা যায়। তো এটা যে শহরে শোনা যায় না তা বলবো না, যে বলা হয়, মুরব্বীরা বলেন যে রাতের বেলা যখন তুমি একা আসো বা ঘুমাতে যাচ্ছ বা হয়তো ঘুম ভেঙে গেল রাতে, কখনো যদি তোমার নাম শোনো, তোমাকে কেউ ডাকছে, রেসপন্ড করবে না সেটায়। তো ওখানেই ব্যাপারটা যে আমাদের যে কানেকশন হবে, মানে তাহলে কি হচ্ছে, আমরা যখন রেসপন্ড করছি তার মানে কি একটা কানেকশন এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তখন নাকি যেই জিন বা যেই খারাপ সত্তাটাই আমাদেরকে ডাকে বা আমাদের সাথে কমিউনিকেট করতে চায়, তাকে নাকি আর ছাড়ানো যায় না। একটা হতে পারে, আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে ভয় কেন আমাদেরকে দেখায়। একটা যে খারাপ জিন যেটা থাকে তাদের হয়তো সোর্স অফ এন্টারটেইনমেন্ট হয়ে গেছে আমরা, যেটা ভয় পাচ্ছি। অথবা আরেকটা হতে পারে যে কানেক্ট করার জন্য আমরা ভয় পাচ্ছি, মানে আমরা রেসপন্ড করছি, এন্ড তখন হয়তো উই আর গেটিং ইনটু আ সার্টেন লেভেল যেখানে দুই ডাইমেনশনের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ হয়ে যেতে পারে। তো এগুলাই হচ্ছে কিছু ইন্টারেস্টিং ব্যাপার যেগুলা আমরা এখানে যারা আসি, মানে অনেকেই হয়তো এই ব্যাপারগুলোকে উড়িয়ে দিতে পারে যে দে ডোন্ট এক্সিস্ট বলে, বাট আমরা যখন এখানে আসি উই এক্সপিরিয়েন্স আপ টু আ সার্টেন এক্সটেন্ট, যে কারণে আমরা বিনো যে এটা এক্সিস্ট, যে কারণে আমরা এখানে বসে এটা আলাপ করছি। তো না, সেটা তো অবশ্যই, এবং কিছু কিছু মানুষ এক্সপিরিয়েন্স করেছে, এবং আমার কাছে যেটা মনে হয় যে মানে এরকম খুব কম মানুষ আছে রাস্তায় ঘাটে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে ভাই আপনার জীবনে কি কখনোই কোনোদিন ভয় পাননি, মানে ভয় পায়নি এরকম মানুষ পাওয়া খুব মুশকিল, খুবই মুশকিল। সো হ্যাঁ, থাকতেই পারে, একটা প্যারালাল একটা ওয়ার্ল্ড থাকতেই পারে, আমরা জোর গলায় বলতে পারছি না কিছু, বাট থাকতেই তো পারে। আমি কিছু SMS করতে চাই। আমাদের কামরুল SMS করেছেন, এবং কামরুল SMS করেছেন শ্যামলী সিলেট থেকে, যে কামরুল শ্যামলী সিলেট থেকে SMS করেছেন। সম্ভবত শ্যামলীটার নাম না, মানুষের নাম, এটা জায়গার নাম না। তিনি রাসেল ভাই, আমি রাগ করেছি বিকজ তুমি আমার SMS পড়ো না। আমি এভরি ফ্রাইডে ভূত FM শুনে আছি। আচ্ছা, এই পড়ে ফেলেছি আপনার SMS। আফরিন আমাদের SMS করেছেন এবং লিখেছেন আজকে শোটা মারাত্মক হচ্ছে, এবং তিনি বলছেন গরমের মাঝে কাঁথা মুড়ি দিয়ে শুনছি। বাহ, চমৎকার চমৎকার। এছাড়া আমাদেরকে তাসাওয়ার SMS করেছেন, লিখেছেন ভালো হচ্ছে। শাহিন আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, যে ভাইয়া, আচ্ছা তিনি বলছেন, আচ্ছা তিনি একটা বড় SMS করেছেন। আচ্ছা, এছাড়া রাফি অ্যান্ড দোলা আমাদের SMS করেছেন বরিশাল থেকে, এবং তার হাজবেন্ড ওয়াইফ দুজন মিলেই শুনছেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। সাইফ লিখেছেন ভাইয়া ঘুম আসছে, ঘুমাবো। ওকে, ঘুমিয়ে যান। শরীফ, তবে ঘুমানোর পরে যে কোনো দুঃস্বপ্নের জন্য ভূত FM কোনোভাবে দায়ী না। শরীফ লিখেছেন সিলেট থেকে, রাসেল ভাইয়া কেমন আছেন? ভাইয়া প্লিজ SMS-টা পড়বেন। জাস্ট আচ্ছা একটা রিকোয়েস্ট, যেটা আছে সেটা আমি রাখতে পারছি এই মুহূর্তে। লুবানা লিখেছেন আমাদেরকে SMS করেছেন। এছাড়া লোকেন SMS করেছেন, ভূত SMS করেছেন আমাদেরকে। তানভীর শিমুল আমাদের SMS করেছেন। মুর্তুজা উত্তরা থেকে SMS করেছেন, লিখেছেন এনজয়িং দ্য শো, থ্যাংক ইউ সো মাচ and you are most welcome. and লিখেছেন আচ্ছা আমার নাম ভাবনা, মিরপুর থেকে SMS করেছেন তিনি ভাবনা। ওকে, ছাদে আচ্ছা চাঁদের আলোর নিচে বসে সেই রকম একটা সিচুয়েশন তৈরি করে তিনি শুনছেন। ওকে, সো আমি শুধু একটা কথা আপনাকে বলতে পারি, স্টে টিউনড। আর আমাদেরকে নরপিশাচ SMS করে বলছেন যে ভূত পাঠাবো যদি SMS না পড়েন। আমি মনে হয় ভয়েই SMS-টা পড়ে ফেলেছি। আর আমাকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি যে মাহিন SMS করেছেন আমাকে দেখতে পাচ্ছি, তনু, সিয়াম, জিয়া SMS করেছেন, গালিব SMS করেছেন আমাদেরকে, স্বর্ণা সহ আরো অনেকে। সো আপনিও ইচ্ছা করলে আমাকে SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেল করে আমাদেরকে বড় সড় ধরনের কোনো ঘটনা পাঠাতে চান তারা ইমেল করতে পারেন, ইচ্ছা করলেই লিখে ফেলুন ভূত FM, আমাদের অ্যাড্রেসটা লিখে ফেলুন আর কি, bhutfm@radio40.fm। যাই হোক, আমরা আবারও আমাদের গেস্টের কাছে ফিরে যাচ্ছি এন্ড এক্সপেক্ট করছি আপনাদের SMS এর জন্য। হ্যাঁ প্লিজ। তো আমরা বেসিক্যালি আমাদের ডাইমেনশনের সাথে অন্য ডাইমেনশনের কানেকশনের ব্যাপার বলছিলাম। তো এক্ষেত্রে আমার যদ্দূর এক্সপিরিয়েন্স, যদ্দূর জানা, যদ্দূর শোনা, এই ব্যাপারে আমি যাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়েছে তাদের থেকেও শুনেছি এবং বিভিন্ন আলেমদের থেকেও শুনেছি যে ইটস বেস্ট ফর আস হিউম্যানস টু নট টু ট্রাই অ্যান্ড কানেক্ট উইথ অ্যানাদার ডাইমেনশন। যেরকম আমরা জানি যখন কোনো বাসায় প্ল্যানচেট করা হয় খুব ঘন ঘন, ওই বাসাটা কিন্তু আলটিমেটলি তখন ওখানে কিন্তু দেখা যায় যে অনেক সময় প্ল্যানচেট করে যদি কোনো বিদেহী আত্মা আনা হয়, সেই আত্মাটা ওই জায়গা ছাড়তে চায় না। বা যারা হয়তো
জিনকে বশ করতে চায় বা তাদেরকে যে অনেক কাজ করিয়ে নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করা শুরু করে, বিফোর দে ডাই এট সাম পয়েন্ট ওই জিনগুলো কিন্তু ছাড়া পেয়ে যায়। এবং এরকম অনেক কাহিনী আমি শুনেছি। এটা অনেকেই বলে যে মানে জাস্ট বাধা দেয়া বা বন্ধ করা এই জিনিসগুলো না করতে বলে, যে দেখা যায় যে মানুষ জিনদেরকে বশ করে বা আটকে তাদেরকে অনেক ভাবে ইউজ করতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এট আ পয়েন্ট যখন ওরা ছাড়া পেয়ে যায় শোনা যায় যে তাদের ডেথ হয় হরেবল, মানে একদম না দেখার মতো। আপনারা বলতে চাচ্ছেন এই বিষয়ে মনে হয় কিছু একটা তাবিজ বা যে বন্ধ করা হয়, বিভিন্ন ঘর বেঁধে দেওয়া হয়, এরকম শোনা যায়। আসলে এই ব্যাপারে আসলে যেটা বলতে চাই যে পাওয়ার আসলে এক্সিস্ট করে, কোন এক ধরনের পাওয়ার, যেটা আমরা যেভাবে বলে থাকি না কেন, পাওয়ার ডু এক্সিস্ট। যে হচ্ছে যে আমাদের তাবিজ যেটা বেসিক্যালি আমরা যেটা ধরে থাকি, সত্যি কথা বলতে যে আমি পার্সোনালি না, আমি অনেকের সাথে ডিসকাস করে যেটা জেনেছি যে তাবিজ ইউজ করাটা একটু, তাবিজ কাজ করবে কিন্তু জিনিসটা ইউজ করাটা খারাপ। ওকে, এখন এই অর্থটা অনেকে আমাকে অনেকভাবে দেখতে পারেন, কিন্তু আপনি আপনার পার্সোনাল আমি আমার মানে কি উইথ ডিসকাশন, আমি যেটা আমাদের সিনিয়র অনেকের সাথে ডিসকাশন করে যেটা জেনেছি যে তাবিজ কি দিয়ে করা হয়। তাবিজ করা হয় একটা পবিত্র গ্রন্থের কোন একটা সিলেক্টিভ কোন লাইন, একটা ইন্টেনশনের জন্য, যে আমি এই জিনিসটা থেকে মুক্তি পেতে চাই বা এই কাজের জন্য আমি তাবিজটা ইউজ করে থাকি। এই তাবিজ যখন একজন মানুষের শরীরে ইউজ করতেছে, তখন যেটা হয়ে থাকে যে আমরা একটা পবিত্র ধর্মগ্রন্থ যখন টাচ করার আগে বলা হয়েছে পূর্ণ পাক পবিত্রতা সহ ধরার জন্য, সেটা যে সবসময় রক্ষা করা সম্ভব হয় না, সেটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করার কথা বলা হয়ে থাকে। না মানে তাবিজটা পড়লে হয়তো সেটা রক্ষা করার ব্যাপারটা, ধর্মগ্রন্থের মানে যেটা হচ্ছে আমি মেনে চলবো, সেটা সম্মান আমাকে রাখতে হবে। একটা তাবিজ যখন আমি ব্যবহার করছি, সেটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। সেটা আমরা নিয়ে অনেক কাজই করছি, অনেক বাজে চিন্তা করছি বা অনেক আমাদের রেগুলার অনেক রুটিন ওয়ার্ক করছি যেটা পবিত্রতার ভিতরে পড়ে না। রাইট। সেই ক্ষেত্রে মানে আপনি বলছেন যে শুধুমাত্র কি এই কারণেই, নাকি এই যে উনি যেরকম বলছেন যে বাধা দেওয়াটা ঠিক না বা এটার পরিণতি ভালো না, এটাও কি একটা কারণ হতে পারে? এটার পরিণতি ভালো তো ডেফিনেটলি না, কারণ তাবিজের উপর আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে যান, তার অর্থ কি হচ্ছে? তার অর্থ হচ্ছে আপনি একটা সুপ্রিম পাওয়ার, যেটাকে আমরা বলে থাকি আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু একটা সর্বময় ক্ষমতার অধিকারী, তার উপর থেকে আমরা বিশ্বাস হারাচ্ছি, তার উপর থেকে আমরা ফেইথ হারিয়েই কিন্তু আমরা তাবিজের উপর নির্ভর হচ্ছি। সেই সুযোগ কিন্তু যে কেউই কাজে লাগাতে পারে যদি সেই ইভিল পাওয়ারটা এক্সিস্ট করে। ওকে, এখন যদি লাইক আমি একটা তাবিজ ইউজ করলাম যে আমার একটা জিনের থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই তাবিজ যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ হয়তো সেটা আমাকে সিকিউরিটি দিবে, যখন সেটা আমার থেকে ডিটাচ হয়ে যাবে তখন সেটা কি করবে? এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তো যে আমাদের স্পিরিচুয়ালি যে ডেভেলপমেন্ট সেটা করার জন্য, যে আমাদের সর্বোচ্চ পাওয়ার, যে আমাদের সৃষ্টিকর্তা, তার উপরে পূর্ণাঙ্গ আস্থা রাখা। কারণ যে ইভিল তার আমি কল্পনাতীত ক্ষুদ্রতার ক্ষুদ্র থেকে সৃষ্টি, সেই ইভিল মানুষের কি ক্ষতি করবে আমরা যদি সেই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখি। রাইট। এই আমার মনে হয় তাবিজ ব্যবহার, যেটা আমি অনেক চিকিৎসককেও দেখেছি, অনেক শিক্ষিত চিকিৎসক তারা এই জিনিসগুলোই আসলে ফরওয়ার্ড করে থাকেন, যে তাবিজ কেটে তার সংরক্ষণ করে রাখেন শুধুমাত্র তাবিজের পবিত্রতা রক্ষার জন্য। আর এ পর্যন্ত আমি যে শোতে যতগুলো তাবিজের ব্যবহার শুনেছি সবগুলোই কিন্তু নেগেটিভ কাজে, ম্যাক্সিমামই যে বন্ধ করা বা কোনো পারপাসে ইউজ করা, কারো ক্ষতি করা, এই জিনিসগুলো ইটস নট ইম্পসিবল, পসিবল। সেটাই। সো এখন এটা থেকে তো আমার মুক্ত হতে হবে, সেটার জন্য যেটা করতে হবে টু বিলিভ ইন আওয়ার সুপ্রিম পাওয়ার। ট্রু। আপনি কি সেটা বলতে চাচ্ছেন বোধহয়? তো এখানে যখন তাবিজের কথাই আসছে, আমার মনে হয় যে আমরা তাবিজ একটা শব্দ, এটা আসলে অনেক রকমের ইউজ এবং অনেক রকমের মিনিং থাকে, যেটা হচ্ছে কিছু হবি ভাই যেটা বলছিলেন যে কিছু তাবিজে আপনার আমাদের পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ইউজ করা হয়, এবং যে কারণে হয়তো আমরা অনেক সময় আমাদের পবিত্রতা মেনটেন করতে পারি না বলে আমরা সম্মান রাখতে পারি না। এই ক্ষেত্রে আমার মনে হয় হবি ভাইয়ের আইডিয়া যেটা স্পিরিচুয়ালি ডেভেলপড হওয়া ইজ আ ভেরি গুড আইডিয়া। তার সাথে মানে সূরাগুলো কিন্তু আমরা যদি নিজেরা রেগুলার বেসিসে পড়ি, আমাদের ধরেন যখন পাক পবিত্র আছি, তাহলে ইটস মোর এফেক্টিভ। আরেকটা হচ্ছে তাবিজের আরেকটা যে নেগেটিভ ইউজটা, ওটা কিন্তু অবশ্যই পবিত্র গ্রন্থের মানে কোরআন শরীফের আয়াত ইউজ করে বানানো হয় না, যেগুলো নেগেটিভ ইউজে হয়, ওগুলোর জন্য
দিস ইজ আই থিঙ্ক এটাকে কুফরি বলা হয় বা ব্ল্যাক ম্যাজিক। আমি এর আগে একটা হিব্রু এরকমও শুনেছিলাম যেটা মানে একটা মধ্যে একটা তো সেটার পুরো আপনার কনসেপ্টটা যতদূর আমি জানি সেটা হচ্ছে যারা এই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি নিয়ে ডিল করে তাদের কনসেপ্টটাই হচ্ছে দে উইল গো এগেইনস্ট দ্য ক্রিয়েটর। তারা যত ক্রিয়েটর এগেইনস্টে যাবে দে বিকাম ওয়ার্শিপার্স অফ দ্য ডেভিল। এভাবে করে এখন আল্লাহ কিন্তু শয়তানকেও পাওয়ার দিয়েছেন এবং এবং ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু হিউম্যানস এবং জিন এই দুইটা ক্রিয়েশনের আছে। আপনার নর্মাল অ্যানিমালের কিন্তু কোনো তাদের লাইফটা বাধা, ওই লাইফের মধ্যে শেষ হয়ে যাবে। দে উইল নট বি আস্কড এনি কোয়েশ্চেন, কি করছো দুনিয়া কি না করছো। হিউম্যানস উইল বি আস্কড এন্ড জিনস উইল বি আস্কড। তো এই জন্যই ভালো মানুষ হয় খারাপ মানুষ হয়, ভালো জিন হয় খারাপ জিন হয়। যত খারাপ খারাপ কাজ জিনদের দিয়ে হয় ওগুলো কিন্তু ইউজুয়ালি খারাপ জিনদের দিয়ে হয়। এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করা বা তাদেরকে দিয়ে কিছু করানো ডেফিনেটলি কোরআন শরীফের আয়াত ইউজ করানো হয় না, সেগুলো হয়তো সব আল্লাহ জানে কি আছেন ওইসব ইউজ করা হয়। ওকে, আমি একটু মাঝখানে বলে দিই, অনেকে অনেক SMS পাঠাচ্ছেন এবং সেই SMS এর কিছু অংশ আমি পড়ে ফেলতে চাই। ফয়সাল আমাদের SMS করেছেন এবং আজকে তিনি প্রথম শুনছেন, তো ওয়েলকাম টু ভূত FM এবং আশা করছি এখন থেকে রেগুলার আমাদের সাথে থাকবেন। মোস্তফা উত্তরা থেকে লিখেছেন যে উত্তরা থেকে তিনি SMS করেছেন, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। আবুল চাচা লিখেছেন বরিশাল থেকে যে প্লিজ আমার মেসেজটা পড়ুন। আমি আপনার মেসেজটা পড়ে ফেলছি আবুল চাচা। এছাড়া আমাদেরকে SMS করেছেন আলামিন ময়মনসিং থেকে এবং এছাড়া আমাদেরকে ইমরান ইমরান বলছেন যে আমার ঘুম আসছে, ধানমন্ডি জিগাতলা থেকে তিনি আমি ধানমন্ডিবাসীর আজকে খবর হয়ে গেছে। তাসওয়ার আমাদের আবারও SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে চৈতি SMS করেছেন, সাকি হুমায়রা এছাড়াও SMS করেছেন আচ্ছা এলিটা এলিন এশা, তারপরে হচ্ছে মেহেদি, সবাই মিলে ভূত FM শুনছেন এবং অনেক ভয় লাগছে বাট তারপরও শুনতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আশা করছি যে এখন আমাদের মানে বাকিটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। এছাড়াও তন্ময় আছেন আমাদের সঙ্গে পাগল এবং পাগলি, বাহ চমৎকার। SMS করেছেন আমাদেরকে রাজীব নারায়ণগঞ্জ থেকে। সো আপনি যদি এখনো মিস করে থাকেন, SMS যদি এখনো না করে থাকেন তাহলে SMS করতেই পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। কি লিখবেন? লিখতে পারেন আপনার চমৎকার নাম, লিখতে পারেন আপনার মানে কি বলবো যে আজকের যে সমস্ত শো এর যে সমস্ত ঘটনাগুলো আমরা শোনাচ্ছি আপনাদেরকে, সেই সমস্ত ঘটনা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা লিখতে পারেন। এরকম ধরনের কোনো ঘটনা আপনাদের থাকলে আপনারা আমাদেরকে ছোট্ট করে লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমরা একটা জিনিস যে অনেক SMS এটা পড়া হচ্ছে না, বাট SMS গুলো আমাদের কাছে কিন্তু থেকে যায়। আমরা বুঝতে পারি আপনারা মানে জাস্ট ভূত FM কোন জিনিসটা আপনাদের ভালো লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো না, কেমন চাচ্ছেন না চাচ্ছেন। সুতরাং আপনাদের SMS গুলো মহামূল্যবান SMS, সুতরাং মহামূল্যবান SMS পাঠাতে একেবারে দ্বিধা করবেন না। যাই হোক, চলে যাচ্ছি আবারও মূল যে জায়গাটা সেই জায়গাটাতে ঘটনায় শুনি আমরা আবার ঘটনাটা। আমি ওয়াসেকের সূত্র ধরেই বলছি যে আমি আসলে বলতে যাচ্ছিলাম যে তাবিজের যে ব্যবহারটা সেটা আসলে খারাপ কাজের ব্যবহারের চেয়ে আগে প্রথমে পজিটিভলি আমরা যে কাজে ইউজ করে থাকি, সবচেয়ে আসলে গ্রাম বাংলায় যে কাজে ম্যাক্সিমাম কাজে তাবিজটা ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের রাতে বিছানায় নষ্ট করার একটা প্রবণতা রক্ষা করার জন্য। এই কাজে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি তাবিজ খুলে দেখেছি সেখানে কিন্তু আয়াতে লেখা থাকে। এছাড়াও কিছু কিছু যে তাবিজ আমি খুলে দেখার সৌভাগ্য হয়েছে সেগুলোতে আমি পেয়েছি বিভিন্ন সাংকেতিক ভাষা। এখন যেটা হচ্ছে যে সাংকেতিক ভাষা থেকেও কিন্তু সেটা একটা মিনিং ডেফিনেটলি আছে। আমি এই যে আজকেও ইমেল পড়লাম এরকম যে বাসা করতে গিয়ে মানে বাসায় অনেক প্রবলেম তারপরে কোন একজন এরকম জাস্ট হচ্ছে আলেম মানুষের কাছে গিয়েছেন এবং তিনি বুদ্ধি দিয়েছেন যেটা সেটা হচ্ছে যে আপনার বাসাটা একটু দেখবো। তারপরে বাসাটা খুঁড়ে বাসার একটা মানে প্রান্ত খুঁড়ে পাওয়া গেছে অনেকগুলো তাবিজ। তো এই তাবিজটা মানে বাসায় যে মানুষ অসুস্থ হয়ে যায় এবং তিনি বলছেন যে আমাদের বিজনেসের অবস্থা তো খারাপ হতো না, বিজনেস ক্রম মানে ধীরে ধীরে খারাপের দিকে আমরা যাচ্ছিলাম এবং আমাদের এত পড়ে যাওয়ার কথা না। পরে তিনি বুঝতে পেরেছেন তাদের কোন একটা ফুপু যে কিনা এরকম কিছু একটা করেছেন তাবিজ দিয়ে, যেটা আর কি যার জন্য পুরো পরিবারটাই একদম এরকম হয়ে গেছিল। এরকম খুব উইয়ার্ড ঘটনা শোনা যায় যে বাসার খুব অদ্ভুত জায়গা থেকে মানুষ তাবিজ বের করে। অনেক সময় শুনেছি যে ওয়ালের ভিতরে প্লাস্টারের ভিতর থেকে নাকি ভেঙে তাবিজ বের করতে হয়েছে, মাটি খুঁড়ে তার তলা থেকে বের করতে হয়েছে, এক কলসি ভরা তাবিজ পাওয়া গেছে। তো মানে এভাবে করে তাবিজ শুনতে আসলে ওয়ার্ডটা শুনলেই এখন একটা পুরো নেগেটিভ একটা এফেক্ট চলে আসে। তাবিজ আসলে
আসলে খারাপ, বাট এটার যে ইনিশিয়ালি যে আলেমরা যে কারণে ইউজ করতেন এক সময়, যে মানুষকে বাসায় রাখতে দিতেন, যে ঠিক আছে এটার মধ্যে একটা আয়াত ভরে দিলাম, কেন তাবিজটা বেসিক্যালি কি আমরা যখন দেখি ওটা একটা রূপা বা স্বর্ণের কোনো একটা খোলস টাইপের, যার মধ্যে আপনার আয়াত রেখে তাকে মোম দিয়ে পুড়ে দেওয়া হয়, সো দ্যাট ইট ইজ ইনট্যাক্ট, যাতে পানি লাগলে ভিজে না যায়, নষ্ট না হয়ে যায়। তো ওটা ইউজুয়ালি বাসায় অনেক সময় শুনতাম যে দেওয়া হয়েছে যাতে দোয়া টাঙিয়ে রাখার মতোই, যে রাখো, এটা সিলেক্টেড কিছু আয়াত আছে যেটা আলেমরা ভালো জানেন, যাতে ফর দ্য সেফটি অ্যান্ড ওয়েলবিং। তো সবকিছুর যেমন ভালো আছে খারাপও আছে। তো আজকাল আমি যেহেতু মানুষের সাথে অনেক কথা বলি এবং ডিসকাস করি, তাবিজের ভালো ইউজের থেকে কিন্তু আমরা খারাপ ইউজই বেশি শুনি। এই জন্য আমরা শহরে বসেও কিন্তু ভূতের আলাপ করলেও সেগুলার অনেকের এক্সপিরিয়েন্সের সাথে মিলে যাচ্ছে, বিকজ খারাপকে কিন্তু আমরাই নিয়ে আসছি এবং ওভাবেই কিন্তু আসলে পুরো ব্যাপারটা ঘটছে। জি প্লিজ। ওয়াসিকের সূত্র ধরে আসলে একটা কাহিনী, এটা হচ্ছে আমার লাইফের চাচার এক্সপিরিয়েন্স। সেটা আসলে আমি কোনো এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করতে যাচ্ছিলাম না উইদাউট এনি এক্সপ্লেনেশন। যেটা আমি বলতে চাই, তাবিজের নিয়ে যখন এত কথা, তাবিজের একটা আমি ব্যবহার দেখেছিলাম, সেটা হচ্ছে আমার চাচার বাসায়। ওকে। যেটা হয় যে আমি ছোট করে কাহিনীটা বলছি, যে হঠাৎ করে কোনো একটা কারণে আমার চাচার খুবই একটা সিকিউর বাসা, সেই বাসাতে আগুন ধরে বাসাটা পুড়ে যায়। এখন চাচা কোনোভাবে মানতে পারে না যে এটা কিভাবে সম্ভব। সর্বশেষ সে যে কাজটি করে, সে তিনিও একজন বিশিষ্ট ধার্মিক লোক, সে প্রথমে লজিক্যালি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো লজিকই এটা আসে না, হ্যাঁ, যে সেভাবে আসছে না। এরপর সর্বশেষ সেটা এই ঘটনা সিরাজগঞ্জের, সেখানে বাসার পাশে মাটির চুলাতে আগে রান্না হতো। এটা হচ্ছে আমার বয়স যখন হবে 15-16, তখন এসএসসি পরীক্ষার পর এই সময়টাতে সে ডিসকাস করে, আমরা তখন সবাই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বাসায় প্রেজেন্ট থাকাটা আমাদের জরুরি। আমরা সেখানে যাই, অবাক করে দিয়ে একজন বুজুর্গ লোক আসলেন, তিনি বললেন যে মাটির চুলার ভিতরে তুমি ভেঙে দেখো। আচ্ছা। এবং ভেঙে দেখা গেল সেখানে তাবিজ আছে। একটা মাটির চুলাতে কন্টিনিউয়াস রান্না হচ্ছে অনেক দিন ধরে, সেখানে কিভাবে একটা তাবিজের প্রেজেন্স পাওয়া যায়? বলা হয় তিনি বলেছেন যে চুলার সর্বশেষ যে আগুন ছিল, সে আগুন থেকে জ্বালানো হয়েছে। যেহেতু এটার কোনো সাইন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নেই, সেই কাহিনীটা আসলে আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু এটা নেগেটিভ একটা সবকিছুই ডিসকাশন যেহেতু আছে, সেই হিসেবে আমি কাহিনীটা বলছি। এছাড়াও আরেকটা জিনিস আমি যেটা মেনশন করতে চাই, যে তাবিজের ব্যাপারে, যে সবসময় আমরা যে আয়াতের কথা বলে থাকি, আয়াত কি? একটা হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থের একটা লাইন, যে লাইনে একটা মিনিং আছে, ঠিক আছে? আমরা ভয় পেলে যেটা একটা স্বাভাবিকভাবে আমরা কি করে থাকি, আমরা সূরা পড়তে থাকি একদম। হ্যাঁ, এখন যেটা আমার কোশ্চেন, যে সূরাতে কি কন্টেন্ট করছে সেটা কি আমরা জানি? কিন্তু আমাদের কিন্তু সব ধর্মই, কিন্তু যে ধর্মই হোক, এটা হিন্দুজম বলা হোক বা মুসলিম বলা হোক বা খ্রিস্টানিজম বলা হোক, ধর্মটাকে জানতে বলা হয়েছে। একটা ধর্মগ্রন্থ আমাদের, আমি অ্যাজ এ মুসলিম, একটা ধর্মগ্রন্থ লেখা হয়েছে যে আরবি ভাষায়, সেটার মিনিং কি আমি জানি? সেটা তো জানি না, আমি অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না। আমরা ভয় পেলে স্বাভাবিকভাবে ছোটবেলায় আমরা যে সূরাগুলো পড়েছি সেগুলাই আসলে বলার চেষ্টা করি শুধু ভয় কাটানোর জন্য। এইটা প্যাসিভলি কাজ করবে আমি বলবো, কারণ আপনি আপনার সেই কানেকশন, যেটা বললাম আমি, আপনার স্রষ্টার সাথে আপনার যে কানেকশনটা, সেটা করার চেষ্টা করছেন এই সূরা পড়ার মাধ্যমে। এখানে যেটা আসলে দোয়া পড়ার কথা বলা আছে, সবখানেই বলা আছে যে ফেথ এস্টাবলিশ করে, যেটা বলা আছে যে সবসময় সেই দোয়াটা বলবো যে আই এম স্কেয়ার্ড অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার, সো ইউ শুড বি স্কেয়ার্ড অফ মি। আচ্ছা, এখানে বেশ কিছু এসএমএস এসেছে। এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে কাউসার, এবং তিনি বলছেন, আচ্ছা ভাইয়া, আসলে কি মানুষকে তাবিজ করা যায়? এরকম তার এলাকায় একজন মানুষ আছেন যিনি কিনা তাবিজ করেন, তো জিজ্ঞেস করেছে যে আচ্ছা আসলে কি মানুষকে তাবিজ করা যায়? অবশ্যই, বশ তো করাই যায় মানুষকে তাবিজ দিয়ে। তাবিজের ব্যাপারে যেটা বলতে, যে আগেও বলেছি, এখনো বলছি, যে তাবিজ পসিবল হয়তোবা, কিন্তু সেটা ইম্পসিবল যখন সেই মানুষটার ফেইথ থাকতেছে যে তার স্রষ্টার প্রতি। আপনি যখনই আপনার বিশ্বাস থেকে হেলে পড়বেন, তখনই কিন্তু আপনার তাবিজটা আপনার উপরে আসর করতেই পারে। দুর্বল মানুষের ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মানুষের মন কখন দুর্বল হয়? যখন সে কনফিউজ থাকে, যে স্রষ্টাকে বিশ্বাস করব কি করব না, বা একটা কোনো কিছুকে বিশ্বাস করব কি করব না, তখনই কিন্তু আমাদের উপরে এই শক্তিগুলো ভর করার পসিবিলিটি থাকে। এক্সিস্ট করে কি করে না কিন্তু সেটা পরের ব্যাপার, কিন্তু লজিক্যালি কিন্তু এই জিনিসগুলোই প্রথমে আমাদের সামনে আসে। রাইট। আচ্ছা, কি এখানে মেনশন করে রাখি যে যেখানে
মানুষকে বশ করার কথা আসছে, তো তাবিজ দিয়ে কিন্তু ইউজুয়ালি এই তাবিজগুলোর সাথে কিন্তু জিনের রিলেশন থাকে। তাবিজগুলো কিন্তু এমনিতে কাজ করে না, সেগুলা থ্রুতে কোনো একটা জিনকে দিয়ে কাজগুলো করানো হয়। আর যেখানে আমার মনে হয় যে মানে যেটা আমি প্রথম একবার বললাম যে আমাদের আল্লাহ কিন্তু শয়তানকেও পাওয়ার দিয়ে রেখেছেন, এবং টু দ্য এক্সটেন্ট যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু এভাবে কুফরি করে তাবিজ করে ক্ষতি করা হয়েছিল। 10 সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়। তো এখানে তাহলে আমরা কিন্তু তুচ্ছ, therefore আমাদের কিন্তু আরো মাথায় রাখা উচিত যে উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল from all the negative energy that is there. ওকে, আসলে মানে তাবিজের কথাটা যখন উঠলো আমার ওয়ান অফ মাই মানে খুব একদম প্রথম দিককার একটা এক্সপিরিয়েন্স, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। আমার খুব শখ ছিল বাঁশি বাজানো, তো আমি বাঁশি বাজানো শিখলাম আমার একজন টিচারের কাছ থেকে, উনি থিয়েটার ছিলেন। আচ্ছা, তো আমাকে আমার বাঁশি বাজানো দেখে আমাকে একদিন আমার একটা ফ্রেন্ড, সে কুষ্টিয়া গিয়েছিল। আচ্ছা, সে কুষ্টিয়া থেকে আসার সময় তার মনে মানে একটা বাঁশি দেখে তার কাছে মনে হলো যে সে আমার জন্য বাঁশিটা কিনবে। হ্যাঁ, তো সে বাঁশিটা কিনে নিয়ে আসলো। বাঁশিটা আমাকে সে দিল, আমার মানে তখন আমার বার্থডেও ছিল, আমার বার্থডেতে সে গিফটটা দিয়েছিল। তো আমি ওই বাঁশিটা বাজাতাম, এবং ওই বাঁশিটা যখন বাজানো শুরু করলাম আমার একটা নেশা হয়ে গিয়েছিল। বাঁশি একজন গিফট করার পর আমার কাছে খুব ভালো লাগছিল যে আমাকে একজন একটা গিফট দিয়েছে বাঁশি। তো আমি বাঁশি বাজাতে শুরু করলাম আমার বাসার পেছন দিকে। আমি নিকেতনে থাকি, এবং নিকেতনে তখনও বাড়িঘর খুব একটা হয়নি। আচ্ছা, খুব কম ছিল, মানে আমার বাসা থেকে অনেক দূর পরে আরেকটা বাসা, মাঝখানে কনস্ট্রাকশনও অনেক জায়গায় হচ্ছিল না। তো রাতে আমি বসে আমার বাসার পিছনের বারান্দায় বসে বসে মানে বাঁশি বাজাতাম। তো আমার একটা নেশা হয়ে গিয়েছিল বাঁশি বাজানো, এবং বাঁশি বাজাতে 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 একটা সময় আমি হয়তো খেয়ালও করতাম না, একটা সময় আসলো যে আমাকে মাঝে মাঝে মানে আমার বাবা বলতেন যে মাঝে মাঝে দেখতাম যে তুমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছ, ক্যামেরাতে লাগানো। তো মানে দেখতো বাবা যে দরজা দিয়ে বেরিয়ে আমি যাচ্ছি উপরে, ছাদে গিয়ে বসে বাঁশি বাজাতাম। এই বাঁশি বাজানোর সময় আমার একটা এক্সপিরিয়েন্স যেটা হতো যে খুব নাইস একটা স্মেল আসতো আমার আশেপাশে, খুবই সুন্দর একটা গন্ধ আসতো। এবং আমি যখন বারান্দায় বসে বাঁশি বাজাতাম, বাঁশি বাজানোর সময় চোখটা বন্ধ থাকতো, এবং কেন জানি মনে হতো পাশে কেউ একজন আছে, কারো একটা অস্তিত্ব। হ্যাঁ, এটা কিন্তু ফিল করা যায়, না দেখলেও বোঝা যায় যে হ্যাঁ আমার চারপাশে কেউ আছে বা কেউ আমাকে দেখছে। এই জিনিসটা কিন্তু ফিল করা যায়। মানে জিনিসটা হচ্ছে যে আমি তখন ফিল করতাম যে আমার পাশে একজন বসে আছে, এবং একটা আওয়াজ হচ্ছে বা একটা নিঃশ্বাস নিচ্ছে, সেটা আমি বুঝতে পারতাম। তো বাঁশি বাজানোটা আমার একটা নেশা হয়ে গিয়েছিল। ওকে, এবং আমি যখনই আপনি বাঁশি বাজাতাম, আমার কাছে চোখ বন্ধ করে যখন আমি বাঁশি বাজাতাম, রুমে, ছাদে, পিছনে, যেখানে আমি বাঁশি বাজাতাম, আমার কাছে মনে হতো কি যে পাশে একজন বসে আছে এবং শুনছে, এবং আমি যে বাজাচ্ছি সেটা অ্যাপ্রিসিয়েশনটা তার ভিতরে আমি ফিল করতাম। ওকে, একদিন আমার একটা ছোট কাজিন, সে আমার বাঁশিটা নিয়ে, মানে আমার টেবিলে ছিল, সকালবেলা আমার বাঁশিটা নিয়ে সে খেলতে গিয়ে, বাচ্চা মানুষ, সে বাঁশিটা ভেঙে ফেলে। আচ্ছা, বাঁশিটা যখন ভেঙে ফেলে, ভেতরে আমি দেখলাম বাঁশির ভেতরে কিছু ইনস্ক্রিপশনের মতো, মানে কিছু জিনিস লেখা ছিল, মানে এটা দাগ বলা যাবে না, মানে জিনিসটা বাঁশিটা কিন্তু বাঁশের বানানো, ভেতরে কিন্তু হাত দিয়ে কেউ লেখাটা সম্ভব না, একদমই না। ভেতরে কেন জানি মনে হচ্ছিল যে কিছু একটা লেখা ছিল, মানে জিনিসটা হচ্ছে একটা দাগ দেওয়া একটা জিনিস, বাট আপনি যে কোনো ভাষারই একটা লেখা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা ভাষায় লেখা, এটা দাগ না। হিব্রু ভাষা যদি আপনি দেখেন, আপনার কাছে কিন্তু হিব্রু ভাষা কিন্তু বেসিক্যালি জাস্ট দাগ দিয়ে লেখা, কিন্তু একটা লাইনে যখন থাকে তখন কিন্তু বোঝা যায় যে এটা একটা ভাষা যেটাতে লেখা। এবং ওই বাঁশিটার ভেতরে কেমন জানি একটা ইনস্ক্রিপশনের মতো ছিল। ওই বাঁশি ভাঙার পরে আমি যখন অন্য বাঁশি বাজাই, আমার কিন্তু সেই নেশাটা চলে যায়। ওকে, সেই বাঁশি বাজানোর সেই নেশাটা চলে যায়। কিন্তু মাঝে মাঝে যখন ধরেন আমি খুব রাতে বাঁশি বাজাতে বাজাতে, মানে যারা বাঁশি বাজায় তাদের একটা জিনিস থাকে, কিন্তু একটা সময় মানে তারা ভুলে যায় টাইম এবং স্পেসটা ভুলে যায়, বাজাচ্ছি এরকম। এটা যে কোনো মিউজিশিয়ানের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়। হ্যাঁ, ওইটাই আর কি মাঝে মাঝে ফিল, যখন এরকম হতো তখন কিন্তু হঠাৎ করে ফিল করতাম যে হ্যাঁ কেউ একজন আছে পাশে এবং অ্যাপ্রিসিয়েট করছে আমি যে বাজাচ্ছি। ওকে, দিস ওয়াজ এটা হচ্ছে আমার জীবনের প্রথম যেটা আমার একটা সুপার ন্যাচারালের সাথে একটা ফিলিংস করাটা আর কি, এক্সপিরিয়েন্স করা। আমাদেরকে মান্নান SMS করেছেন, এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি আজকে ফার্স্ট শুনছেন। তো ওয়েলকাম টু মাই শো। লিটন বাগেরহাট থেকে SMS করেছেন, মিম আমাদের SMS করেছেন, এছাড়াও সাজ্জাদ SMS করেছেন, আমাদের SMS করেছেন
সাইমা আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন স্মৃতি, আমাদের SMS করেছেন রাব্বি, এছাড়াও আরিফ, তন্ময় সহ আরো অনেকে। এছাড়াও তাবিজ ভূত আমাদের সিলেট থেকে SMS করেছেন, রুবাইয়া সিলেট থেকে SMS করেছেন এবং বলছেন ডক্টরদের ডিসকাশন আজকে তার ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন জাস্ট, আর কিছু বলার নাই। আর আপন লিখেছেন যে ভাইয়া আমি নেক্সট মান্থে ইউএস যাব, ভূত FM ইউএস তে শোনা যাবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি চেষ্টা করে দেখবো আমরা, আশা করছি যে আপনার কাছে এই সমস্ত মানে কিছু কোনোভাবে না কোনোভাবে চেষ্টা করব আমরা পৌঁছে দিতে। যাই হোক, সাজ্জাদ লিখেছেন যে নিশাত তুমি কি ভূত FM শুনছো? ওকে। এছাড়া আমাকে SMS করেছে, দেখতে পাচ্ছি না, আগের SMS গুলো রয়েছে। আপনি যদি SMS পাঠাতে চান আমাকে, তাহলে যেটা করতে হবে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আবারও ঘটনায়, আমাদের হাতে বেশ সময় কম, সুতরাং আমরা দ্রুত এখন এগিয়ে যাব। আসলে ঘটনা কিছু আগের ঘটনার সূত্র ধরে বলতে চাই। ওয়াসেক যে বলল যে আমাদের উত্তরা হাইওয়ের কথা, যে উত্তরা হাইওয়েতে অনেক সময়, আর রাসেল ভাই আপনিও বলেছেন যে উত্তরা হাইওয়েতে অনেক কিছু দেখেছে। তো যে এক্সপিরিয়েন্স আমি নিজে কখনো করিনি কিন্তু আমার ফ্যামিলির অনেকে করেছে, সেই এক্সপিরিয়েন্সের দু একটা আমি বলতে চাই। যে আমাদের দেশের বাড়িতে একটা গোরস্থান আছে বিশাল বড়, সেটা কয়েকটা গ্রামের একটা গোরস্থান। এইখানে বিশোর যেটা হাইওয়ে বলা হয়, এই হাইওয়ে করার সময় রাস্তাটা আগে অনেক ঘুরে ছিল যখন রাস্তাটা ছোট ছিল, কিন্তু রাস্তাটা হাইওয়ে করার জন্য রাস্তাটা স্ট্রেইট করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন যেটা করা হয় যে সরকারিভাবে অধিগ্রহণ যেটা বলে রিকুইজিট করে নিয়ে রাস্তাটা করা হয় স্ট্রেইট, কিন্তু সেটা করা হয় গোরস্থানের মাঝামাঝি দিয়ে। এখন যেটা হতো যে সবসময় আমি শুনতাম যে প্রায় রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতো। এটা জাস্ট অ্যাক্সিডেন্ট একটা রাস্তাতে হতেই পারে, এটা কিছু না, কিন্তু জিনিসটা আমার কাছে খটকা লাগে যখন আমার ফ্যামিলির 3 মেম্বার, ওখানে 3 কাজিন পরপর ঈদের ভিতরে আমরা যখন, ওটা আমার গ্রামের বাড়িতে আমি যাই, তখন 3 কাজিন ওখানে অ্যাক্সিডেন্ট করে একসাথে না, ইন্ডিভিজুয়ালি। সেটাই হচ্ছে হ্যাঁ, আমাদের কাজিন সংখ্যা হচ্ছে 18 জন, তার 3 ওখানে অ্যাক্সিডেন্ট করে প্রায় একই জায়গায়। যেটা হয়ে থাকে যে খুবই আমাদের ফ্যামিলির যেটা ট্রেন্ড আছে যে আমাদের সবাই একটু বাইকার টাইপের, ওখানে কি আমরা সবাই বাইক রাইডে বের হতাম। তো আমাদের গ্রামের যে বাসা সেখান থেকে পদ্মা নদী, যমুনা নদী দেখা যেত প্রায় কিছু দূরে। তো ওইটা গোরস্থানের ওই মাঝখানে রাস্তা দিয়ে যেতে হতো। এখান দিয়ে বেস্ট ভিউ আসলে আসতো রাতে। আমরা তো শহরের মানুষ, আমাদের কাছে অত কিছু কেয়ারিং নেই, খুব স্পিডে আমরা জাস্ট ওই রোডটা পাস করে চলে যেতাম। স্বাভাবিকভাবে আমরা যখন 2-3 জন একসাথে যেতাম ওইভাবে যেতাম। কিন্তু যেটা হয়, আমাদের যে 3 জন অ্যাক্সিডেন্ট করে তারা বলে যে আমরা রাত্রে যখনই আসি, সে 3 জনের প্রায় কাহিনী সিমিলার, যে আমাদের মনে হচ্ছে যে সামওয়ান ইজ ব্লকিং মাই রোড। ওকে, আমি সাইড দিচ্ছি, সে আরো ব্লক করে আমাকে। এভাবে করতে করতে সে তাকে সাইড দিতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে। ওকে, এটা জাস্ট একজন মানুষের ক্ষেত্রে পসিবল হলে সেটা হয়তো আমাদের মেনে নেওয়া যেত, কিন্তু 3 জন মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে কিছুটা স্কেয়ারি। আর এর সাথে আরেকটা জিনিস, যে স্পিডের কথা বলা আছে, যে পাওয়ার গুলোকে এক্সিস্ট করে, সে গোরস্থানের সামনে যেটা বলা হয়ে থাকে যে তুমি তোমার আইদার তুমি তাদেরকে রেসপেক্ট করে কোনো কিছু বলে যাও, তাদেরকে যেটা বলে হয়ে থাকে যে গোরস্থান দেখলে তুমি সালাম দাও বা কিছু একটা তাদের স্মরণ করে তুমি তাদের রেসপেক্ট করে রাখো, যে সেখানে যে দেহগুলো আছে, একটা হিউম্যান বডি মারা যাওয়ার পরে তাকে কেন আমি রেসপেক্ট করবো এই কোশ্চেন যদি করেন, এটার একটাই কারণ যে একটা সোল ক্যারি করে আসছে সেই বডিটা এতদিন, দ্যাট মাস্ট বি রেসপেক্টেড। ওকে, আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, আমরা সামারাইজ করি আজকে। শুধুমাত্র আমি বলবো তার আগে যে আপনাদের SMS দিয়ে শেষ করবো, এবং SMS যারা পাঠাতে চান তাদেরকে আরো একবার বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনাদের SMS দিয়ে আমরা শেষ করবো একটু পরেই। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তাহলে সামারাইজ করি। মোটামুটি আজকে আমরা যেগুলো আলোচনা করলাম তার মধ্যে এখানে গোরস্থানে সম্মান দেখানোর কথা আছে, বা মাজার শরীফে সম্মান দেখানোর যে কথাটা আছে, এটা আমরা আরেকদিন হয়তো ডিটেইলস আলাপ করবো। যে কথাটা হচ্ছে সোল নেভার ডাইজ। কিছু মানে কনসেপ্ট আছে যেখানে দ্য বডি ডাইজ বাট দ্য সোল ট্রান্সফর্মস, এই ডাইমেনশন থেকে আরেকখানে যাচ্ছে। দেয়ারফর সম্মান কিন্তু
না দেখানোটার কোনো, বিকজ এনার্জি কিন্তু আমরা যেটা সাইন্টিফিক্যালিও বলি, এনার্জি কিন্তু কখনো নাই হয়ে যায় না, এটা ট্রান্সফর্ম করে, এন্ড সোল ইজ টোটালি অ্যান এনার্জি। তারপরে আমরা আলোচনা করি উত্তরার জায়গাটা, দেয়ারফর উই নাও নো যে হয়তো নেক্সট টাইম আমরা কেউ উত্তরায় গেলে ডেফিনেটলি জায়গাটা রেসপেক্ট শো করে যাব, সালাম দিয়ে। অবশ্যই তাবিজ নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, তো তার মধ্যে আসা ভয় পেলে ভালো, ইনফ্লুয়েন্স হলে খুবই খারাপ, বিকজ আমি জানি যে যারা তাবিজকে নেগেটিভ কাজে ইউজ করে এটাকে শিরক বলে, মানে আপনি সৃষ্টিকর্তার বিরুদ্ধে কাজ করছেন, এবং সেটার কখনো কোনো পজিটিভ এফেক্ট আপনার সাময়িকভাবে মনে হবে যে আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি, পাওয়ার পেতে সবারই ভালো লাগে, আলটিমেটলি ইট ইজ নেভার গুড। এবং আমি বলেছি যে সবার যারা এগুলো নিয়ে ডিল করে তাদের এন্ডিং ইজ একদম ভয়াবহ হয়। রাইট, এছাড়া আর কিছু মনে হচ্ছে না, বাট হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বড় কথা যে আপনার সবসময় যেটা বিশ্বাস করতে হবে যে আপনার সৃষ্টিকর্তা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি এনিথিং ইজ পসিবল, যে যদি আপনি তাকে বিশ্বাস করে থাকেন কোনো খারাপ শক্তি আপনাকে বশ করতে পারবে না। আমরা আশা করব আমাদের অনুষ্ঠানের পরে আপনারা সৃষ্টিকর্তার নাম নিয়ে সবাই আরামসে ঘুমিয়ে যাবেন। সেটাই। আচ্ছা, আমি তাহলে শেষ করি আমার কাছে জি। আচ্ছা রাসেল ভাই, একটা অনেকক্ষণ পর আসলে ভূতের কাহিনী হলো, একটা কোশ্চেন এসেছে আমার মোবাইলে পার্সোনালি, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমার নাম হচ্ছে, কয়েকজন মিলে পাঠিয়েছে, আদিল এবং শামীম, এরা পাঠিয়েছে যে আসলে লোহা নিয়ে থাকলে কি ভূত আমাদের সাথে থাকবে কি থাকবে না। এই ক্ষেত্রে আমি একটা মজার কাহিনী বলতে চাই যে আপনাদের জানা উচিত, আমাদের দেহে যে ব্লাডটা আছে, ব্লাডের রক্তের রং হচ্ছে লাল, সেই রক্তের রং লাল হওয়ার কারণ হচ্ছে সেখানে প্রেজেন্স অফ লোহা আছে, লৌহকণিকা। সোজা হিসাব যে আপনার লোহা, একটা এক্সট্রা লোহা আপনার কাছে রাখতে হবে না। আরেকটা জিনিস, অন্ধকারকে ভয় পাওয়ার কিছু নাই, কারণ অন্ধকার একটা ব্লাইন্ড মানুষ সে কিন্তু আলো দেখে না, তাহলে হিসাবে তার সারাদিন তার আশেপাশে অনেক স্পিরিট এন্ড অনেক সোল ঘুরঘুর করার কথা। এসব কিছু ইলজিক্যাল জিনিসপত্র থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। ওকে, কিছু ক্ষেত্রে কিন্তু লজিক কাজ করে না, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের অনেক রাত জেগে এখনো আকিফ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের শো শুনছেন। থ্যাংক ইউ আকিফ, এত রাত পর্যন্ত শো শোনার জন্য। সিয়াম আমাদের এসএমএস করেছেন নাসিফ, এসএমএস করেছেন মনির, এসএমএস করেছেন রবিন, জুই রাজশাহী থেকে, আরিফিন এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আহিদ, এবং তিনি বলছেন যে তাবিজ কাজ করে। আচ্ছা, আকিব আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলেছেন যে আমার সাথে দুইটা জিন থাকে, বা আমি আপনাকে ওয়েলকাম করছি আমাদের স্টুডিওতে, যে কোনো মুহূর্তে আপনি চলে আসতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, এছাড়া আমাদেরকে রায়হান এসএমএস করেছেন, লিখেছেন ভূত এফএম খুব মজা, বা ভাই, মানে অনেকগুলো যোগ করলাম তাই না। মুন্না লিখেছেন কক্সবাজার থেকে, এছাড়াও আশিক লিখেছেন মিথিলাকে খুব মিস করছি, চমৎকার। আচ্ছা, রাশেদ লিখেছেন খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে পেট্রোল লিখেছেন আমাদেরকে, এছাড়াও রুবা এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আফরোজা সিলেট থেকে, এসএমএস করেছেন পিচ্চি ভূত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। ওকে, এছাড়াও এসএমএস করেছেন কাউসার গাজীপুর থেকে, এসএমএস করেছেন রবিন, এছাড়াও এসএমএস করেছেন আই এম জিগাতলা। বাহ, চমৎকার। আজকে ধানমন্ডির খবর আছে, আমি এটা বলে দিচ্ছি, আরো একবার বলে দিচ্ছি, মনে করতে চাই যারা ধানমন্ডিতে আছেন তারা অবশ্যই একটু দোয়া দুরুদ পড়েই ঘুমাবেন, এবং অবশ্যই মানে কি বলবো যে একটু পবিত্র হয়ে ঘুমাই যাবেন আর কি। আর যে কোনো স্বপ্ন দেখলে ভয় পাবেন না। এবং ধানমন্ডিবাসীর আজকে যে কোনো ধরনের দুঃস্বপ্নের জন্য ভূত এফএম দায়ী না। আমাদেরকে গাজী পাজি এসএমএস করেছেন, থ্যাংক ইউ এত সুন্দর একটা নামের জন্য। আর এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন জ্যাম সিলেট, এসএমএস করেছেন নাইম। ভৌতিস্ট কোথায়? ভৌতিস্ট এই মুহূর্তে এখন নাই, তবে আমরা নেক্সট উইকে আবার তাদেরকে নিয়ে আসছি। কাশফি আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভূত এফএম আমার অনেক ভালো লাগে। আচ্ছা, ওকে, ফাইন, মানে অনেক ভালো লাগে নিশ্চয় হবে এটা। সাইদ লিখেছেন যে সাইড জিগাতলা থেকে লিখেছেন উত্তরা রোড কোনটা, মানে আচ্ছা ভাই, আমার মনে হয় যে উত্তরা রোড কোনটা এটা আপনার জানার কোনো দরকার নাই, আপনি আপাতত জিগাতলা নিয়ে বিজি থাকেন, ধানমন্ডির মধ্যে আছেন, তো ওইদিকে চিন্তা করে লাভ নাই, পরবর্তীতে চিন্তা করা যাবে। বর্ষা লিখেছেন প্লিজ তাড়াতাড়ি শোটা শেষ করো না, এই তো শেষ করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। লর্ড লিখেছেন লর্ড অফ দ্য ভূত, আমাদের লিখেছেন যে ভালো লাগলো, খুলনা থেকে লিখেছেন, ওকে, আমারও ভালো লাগলো এসএমএসটা। শিলা লিখেছেন ওয়ারি থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা মুশরি ভূত, ওকে। রাব্বি আমাদের এসএমএস করেছেন, আরিফিন সিলেট থেকে এসএমএস করেছেন, চৈতি এসএমএস করেছেন, এছাড়াও নাইম এসএমএস করেছেন থান্ডার বয়, সৌরভ মোহাম্মদপুর থেকে
SMS করেছেন আমাদেরকে, এছাড়াও শাওন SMS করেছেন, আমাকে SMS করেছেন, আচ্ছা নামটা পড়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া উচ্ছ্বাস আমাকে SMS করেছেন। যাই হোক, এখন আপাতত দেখতে পাচ্ছি যে সময়ও প্রায় শেষ হয়ে গেছে, ঘুমানোর সময় চলে এসছে এবং সেই সাথে বেশ মানে কি বলবো সবার হার্ড টাইম যাচ্ছে, বিশেষ করে ধানমন্ডিবাসী। সো আজকে শেষ করছি এখানেই, আবার কথা হবে আগামী শুক্রবারে ঠিক একই সময়ে অনলি অন রেডিও ফুর্তি। এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বুঝতেই পারছেন যে আমার আসলে মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এরকম বলতে গেলেও দেখলাম যে আমার বেশ কষ্ট হচ্ছিল। যে আসলে সত্যি কথা বলতে কি যে যাই করি না কেন অনেক বেশি সাহসী হতে হবে, সাহসী হলেই আবারও মানে কি বলবো যে ভয় পাওয়ার পর আবার নতুন করে ভূত এফএম শোনা যাবে। এবং যাই করি না কেন অনেক বেশি ভয় পেতে হবে, কারণ ভয় পেলেই আমার কাছে এসে আবার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা যাবে। সো আমি আরেকবার আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দিই। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম BHTTFM@radiofurti RADIOFOORTI radiofurti.fm। এখানে আপনারা অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদেরকে ইমেল পাঠিয়ে দেবেন। আগামী সপ্তাহে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে